আহা, স্যার কি ঘুম দিচ্ছে নিশ্চিন্তে। বেলা 12টা বাজে আর স্যার এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই হারামজাদা ওঠ। নীরবের কোনো সারা শব্দ নেই। ঘুমের দেশে ডান্স করছে হয়তো, লুঙ্গি ডান্স। তখন নীরবের আম্মু আবার বলল, সারা বছর পড়াশোনার খোঁজ নেই, বই খাতা কলমের খোঁজ নেই, পরীক্ষা আসলে আহা কি ভালো ছাত্র, একেবারে দুধের ভাত, সারা রাত বসে পড়ে, একেবারে উল্টে পাল্টে ফেলে সব, আর দিনভরে ঘুমায়। ওই হারামজাদা ওঠ বলছি। ও, আপনাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে কি হয়েছে, কেন বলছে এগুলো, তাই না? দাঁড়ান, একটু পর বলছি। তার আগে বলে নেই, এটা আর কেউ না, এই গল্পের নায়ক নীরব। নীরবের আম্মু নীরবকে ঘুম থেকে তুলতে এসেছে। সকাল বললে ভুল হবে, এখন দুপুর হতে চলল। আর নীরবের আম্মু প্রশংসা কি করলো তা তো শুনতেই পেলেন। বাকি প্রশংসা না হয় আপনারাই শুনেন। আসলে নীরবের আগামীকাল পরীক্ষা, তাই গতকাল রাতে অনেকটা রাত জেগে পড়াশোনা করেছে। সারা বছর বললেও ভুলে পড়তে বসে না। টোটো কোম্পানির ম্যানেজার গির করে, মানে ঘোরাঘুরি করে আর কি। কিন্তু পরীক্ষা আসলে একেবারেই নিরীহ শিশু। আগামীকাল থেকে নীরবের ইন্টারের ফাইনাল পরীক্ষা। তখন নীরবের আম্মু আবার ধাক্কা দিয়ে বললেন, ওই হারামজাদা ওঠ, আর কত ঘুমিয়ে থাকবি, এখন ওর অনেকটা বেলা হয়েছে। নীরব ঘুম ঘুম চোখে বলল, আম্মু আর একটু ঘুমাই। যাও তো আম্মু, অনেক রাত জেগে পড়াশোনা করছি। দেখছি তো কি পড়াটাই না পড়ছিস না, 30 মিনিট পরে টেবিলের সাথে ঘুমের যুদ্ধ করতে শুরু করেছিলি। মনে হয় সারা রাত জেগে পড়েছিস, এখন উঠে কিছু খেয়ে নে। আর তুই কি জানিস না আজ তো আমার বেঁধে যেতে হবে? সেটা তো দুপুরে যাবে, এখন না। এখন কটা বাজে জানিস? 11টা 38। উঠে আয়, আর ঘুমাতে হবে না। যাও তো আম্মু, ভাল লাগে না, আর একটু শান্তিতে ঘুমাতে দাও। ওঠ বলছি, নয়তো পানি ঢেলে দেবো কিন্তু। শান্তি নেই তোমার জন্য ঘুমিয়ে। শান্তি চলে গেছে, অশান্তি আসছে। একটা বিয়ে কর, তাহলেই শান্তি আসবে। ডাকাডাকি করবো না আর। কতদিন বললাম শুনিস না। হয়েছে হয়েছে, যাও আব্বুকে গিয়ে বিয়ে করাও। আমি করব না, আমি উঠে ফ্রেশ হয়ে আসছি, যাও। শয়তান বলা, আর একবার তোর বাপের কথা বললে মায়ের একটাও মাটিতে পড়বে না। তাহলে এখন যাও তো, আমায় বিয়ের জন্য বলবে না। এখনো লুঙ্গি পরতে পারি না, প্যান্ট পরে ঘুমাই, আর বউ যাও তো সকাল সকাল আজাইরা কথা না বলে। আচ্ছা ঠিক আছে, জলদি ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। তখন নীরবের আম্মু চলে গেল, আর নীরব তখন উঠে পড়লো। উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা 48 বাজে। তখন নীরব বলতে লাগলো, বাহ, ভালোই তো, ঘুম দিছি না, এখন আর কিছু খাবো না, একেবারে বিয়ে বাড়িতে গিয়ে জমিয়ে খাবো। আহা, বিরিয়ানি, চিকেন। যাই ফ্রেশ হয়ে আসি। তখন নীরব উঠে ফ্রেশ হতে চলে গেল। চলুন এই ফাঁকে পরিচয় দিয়ে ফেলি তার। নীরব হচ্ছে তার বাবা মায়ের একমাত্র ছেলে। সরি, একটা বোনও আছে তার, ষষ্ঠ শ্রেণীতে পড়ে। নীরব এইবার ইন্টারে ওঠার ফাইনাল পরীক্ষা দেবে। আগামীকাল থেকে পরীক্ষা। তার আব্বু একটা সরকারি অফিসে চাকরি করে ম্যানেজার হিসেবে, ভালোই বেতন পান। নীরবের আম্মু বাসায় থাকে, দুজনকে দেখাশোনা করে আর রান্নাবান্না ইত্যাদি কাজ করে ঘরের। নীরব ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। তখনই তার বোন নূপুর রুমে আসলো আর বলল, ভাইয়া তুমি খাবার খাবে? না রে, একেবারে দুপুরে বিয়েতে বসে খাবো, আম্মুকে বলে দিস। বাহ, ভালোই প্ল্যান করছো। কেন, কোনো সমস্যা? না সমস্যা নেই, আর তাড়াতাড়ি রেডি হও, আব্বু গাড়ি নিয়ে আসছে, এক্ষুনি আমরা বের হব, নয়তো লেট হবে। আমি যাচ্ছি আম্মুর কাছে। ঠিক আছে, রেডি হচ্ছি, তুই যা। তারপর নূপুর চলে গেল আর নীরব রেডি হতে লাগলো। ও, আপনাদের তো বলাই হয়নি তমার পরিচয়। কে সে, কি হয় নীরবদের? তাহলে বলছি, তমা হচ্ছে নীরবদের প্রতিবেশী, গ্রামেরই। খুব ভালো সম্পর্ক তাদের, রক্তের কেউ না হলেও রক্তের মতোই। তমা ভার্সিটিতে লেখাপড়া করত, এখন লেখাপড়া ছেড়ে দিয়েছে, তাই বিয়ে দিচ্ছে। আগে নীরবের আব্বু আম্মু গ্রামে থাকতো, 2 বছর হলো ঢাকা এসেছে, কারণ নীরবের আব্বু সরকারি একটা অফিসে চাকরি করেছে ম্যানেজার হিসেবে। সেখান থেকে থাকার জন্য একটা ফ্ল্যাট বাসা দিয়েছে, তাই সবাই চলে এসেছে। এখন গল্পে ফেরা যাক। নীরব রেডি হয়ে বসে বসে ফোনে গেমস খেলছে। কিছুক্ষণ পর নূপুর আসলো। নীরব ফোনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে আম্মু রেডি হয়েছে, আব্বু আসছে? আম্মু রেডি হচ্ছে, আর আব্বুকে আমি ফোন করেছি, বললো 5 মিনিট লাগবে। আচ্ছা, আসলে বলিস। এই বলে নুপুর চলে গেল। তারা আম্মুর রুমে গিয়ে জিজ্ঞাসা করলো, আম্মু হয়েছে তোমার? হয়েছে। তোরা বাসার গেটের সামনে গিয়ে দাঁড়া, আমি রুমগুলো লক করে তালা দিয়ে আসছি। ঠিক আছে আম্মু।
এই বলে নূপুর রুম থেকে বের হয়ে গেল। নীরবের রুমে যেতে লাগলো। তখন ফোন বেজে উঠলো নীরবের আম্মুর। নূপুরের কাছে ছিল ফোনটা। তখন দেখতে পেল তার আব্বু ফোন দিয়েছে। তখন নূপুর ফোন রিসিভ করে বলল, আব্বু বলো, আসতো তুমি? আসছি। সবাই রেডি হয়েছে? সবাই রেডি আছে আব্বু। তাহলে তাড়াতাড়ি সবাইকে নিয়ে বাসার সামনে চলে আয়, অনেক লেট হয়ে গেছে। সবাই ফোন করছে, চিল্লাচিল্লি করছে। ঠিক আছে আব্বু, আসছি এক্ষুনি। আচ্ছা আয়, আমি গাড়িতে আছি। এই বলে ফোন কেটে দিল নীরবের আব্বু। তখন নূপুর দৌড়ে নীরবের রুমে চলে গেল। গিয়ে বলল, ভাইয়া জলদি চলো, আব্বু এসে গেছে। এসে গেছে তাহলে? বাসার বাইরে দাঁড়িয়ে আছে, চলো। ঠিক আছে। তারপর নীরব ফোন পকেটে রেখে রুম থেকে বের হলো। নীরব বলল, আম্মু কই, নিয়ে আয়। তুমি যাও, আমি নিয়ে আসছি। নীরব আর কিছু না বলে বেরিয়ে পড়লো বাসা থেকে। গেটের কাছে এসে দেখে তার আব্বু গাড়ি নিয়ে বসে আছে। তখন নীরবকে দেখে জিজ্ঞেস করলো, তোর আম্মু কই? নূপুর কই? ঘর লক করে আসছে, তালা দিয়ে আসছে। ঠিক আছে, গাড়িতে বসে পড়। তারপর নীরব গাড়িতে বসে পড়লো। গিয়ে কিছুক্ষণ পর তার আম্মু বোন এসে গাড়িতে উঠলো আর বলল, কটা বাজে গো নীরবের আব্বু? এখন তো 12টা 29। কতক্ষণ লাগবে যেতে? এই মনে করো 2 ঘন্টা লাগবে। তাহলে তো অনেক লেট হয়ে যাবে। তোমাকে বলেছিলাম গতকাল চলে যাই আমরা। না, একসাথে যেতে হবে। আম্মু থাক, বাদ দাও এগুলো কথা, এখন চলো। ঠিক আছে, যাও এখন তাড়াতাড়ি। তারপর গাড়ি যেতে লাগলো। তো আমার বাসা হচ্ছে রূপগঞ্জ উপজেলায়। আর নীরবের আব্বু আম্মু থাকে এখন ঢাকায়। আগে তারা সেখানেই ছিল। রাস্তায় জ্যাম কম থাকে, 1.5 ঘন্টায় পৌঁছে গেল গ্রামে। তখন সেখানে গিয়ে দেখলো 2টা 10 বাজে। তো আমার বাসা থেকে কিছুটা দূরে গাড়ি রাখলো। তারপর ড্রাইভার সহ তো আমার বাসার দিকে যেতে লাগলো। নীরব বলল, আব্বু, গ্রামে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে দেখা যাচ্ছে। ভাইয়া ঠিক বলছো, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে, উন্নয়ন করা হচ্ছে আস্তে আস্তে, তাই পরিবর্তন হচ্ছে। তখন কিছুটা দূরে যাওয়ার পর দেখতে পেল বিয়ের গেট দেখা যাচ্ছে। নীরব বলল, বাহ, খুব সুন্দর বিয়ের গেটটা হয়েছে। তো লাইটিং দেখা যাচ্ছে অনেক। গতকাল আসলে ভালো হতো আম্মু। তোর আব্বুকে বল আমাকে না বলে। আব্বু, আমার বিয়ের সময় কিন্তু এর চেয়ে ভালো গেট কইরো। বলতে বললাম কি আর বলল কি? তোমার বিয়ের সময় দড়ি দিয়ে কোনো মতে বেঁধে করবে। এটা বলে ঝুমুর হাসতে লাগলো। তখন নীরব রাগী গলায় বলল, তোরে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দিব কিন্তু পেতনি। নীরবের আব্বু বলে উঠল, এই তোরা থাম তো, চুপ করে চল। আচ্ছা চলো। এই বলে হাঁটতে লাগলো। তমারা মধ্যবিত্ত, ইটের বিল্ডিং ঘর, কিন্তু উপরে টিনের। তারপর সবাই মিলে তমার বাসায় প্রবেশ করলো। তখন তমার আব্বু নীরবের আব্বুকে দেখে বলল, আরে ভাইজান, কেমন আছেন সবাই? ভালোই আছি সবাই। আপনারা কেমন আছেন? ভালোই। যাক, আসছেন তাহলে অবশেষে। এত লেট হলো কেন? আসলে অফিসের কাজের চাপ ছিল আমার, আর নীরবের আগামীকাল থেকে ফাইনাল পরীক্ষা, তাই আসতে লেট হলো। তারপর সবার সাথে কথা বলে তমার আব্বু বলল, সবাই ভিতরে যান, তোমার আম্মু রুমে। আমি একটু বাবুর্চির রান্না দেখে আসি। সবাই তো এসে গেছে। ঠিক আছে ভাইজান। তারপর তমার আব্বু চলে গেল। নীরব বলল, আব্বু, তোমরা ভিতরে যাও, আমি আর রাসেল ভাই একটু ঘুরে দেখি বাড়ি। ঠিক আছে, বেশি দূর যাস না কিন্তু। ঠিক আছে। তারপর নীরব আর ড্রাইভার সহ চলে গেল। তখন নীরবের আব্বু আম্মু আর নূপুর ভেতরে গেল। ভেতরে গিয়ে দেখলো তমার আব্বু আম্মু তমার কাছে বসে আছে। নীরবের আম্মু গিয়ে বলল, কি ব্যাপার মা, মেয়ে কি করে এখানে? তখন তোমার আম্মু বলল, কি আর করব, মেয়েটাকে শেষমেশ ভালো করে দেখে নিচ্ছি। আগামীকাল থেকে তো আর সারাক্ষণ দেখতে পারবো না। একবারে তো চলে যাচ্ছে না, মাঝে মধ্যে আসবে। তখন তো সব সময় কাছে থাকবে না, বাড়িটা ফাঁকা হয়ে যাবে। এগুলো কথা বললে তো মেয়েটার আরো কষ্ট হবে। বাদ দিন এগুলো কথা। কেমন আছেন? এই তো আছি, তোমরা কেমন আছো? ভালোই আছি। তমামা, তুমি কেমন আছো? এই তো আছি আন্টি, কোনো মতে। আপনারা কেমন আছেন? ভালো আছি। এখনো রেডি হওনি যে? মেকআপ করা মেয়েটি আসেনি আসলে বিউটি পার্লার থেকে, তারপর। ও আচ্ছা। তারপর আরো কিছুক্ষণ সবাই মিলে কথা বললো বসে। কিছুক্ষণ পর মেকআপ করার মেয়েটা আসলো। তখন তোমার আম্মু বলল, আমরা অন্য রুমে বসে কথা বলি, তোমার রেডি হোক। ঠিক আছে।
তারপর সবাই অন্য রুমে চলে যাচ্ছিল। তমা বলল, নুপুর তুই যাস না, এদিকে আয়। ঠিক আছে। তারপর নীরবের আব্বু আম্মু তমার আম্মু অন্যদিকে চলে গেল। তখন নূপুর গিয়ে তমার কাছে বসলো। আর তখন তমা বলল, কিরে তোর ভাই কোথায়? ঘোরাঘুরি করে কেন আপু? তোর ভাই শয়তান একটা, হারামি একটা। আমি কল দিলে রিসিভ করে না, ফেসবুকে মেসেজ দিলে সিন করে না, কথা বলে না, আন্টিকে কল দিলে বাসায় পাওয়া যায় না। কই এটা? তখন নূপুর মুচকি হেসে বলল, বাহ, এত ফলো করো, আগে জানতাম না তো। কেন আপু, আমার ভাইটার সঙ্গে প্রেম করবে নাকি? দূর, তোর ভাই কি আর ধরা দেয়? প্রেম করলে তো কবেই করতাম, পিচ্চিটা রাজি হবে না। বাদ দে, এখন বলবো নাকি? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলতেছি। কত ঘুরেছি পেছনে, ঘুরতে ঘুরতে 5 জোড়া জুতা ছিঁড়ে গেছে, কিন্তু কাজ হয় নাই। শয়তান পাত্তা দিল না, বুঝলো না। আম্মুকে বলতে তাহলে তোমাদের এক করে দিত। না, তা সম্ভব না, সমস্যা হবে, সম্পর্ক নষ্ট হবে। এমনি ভালো আছি, তুই বলিস না কিছু। ঠিক আছে, আচ্ছা বাদ দে আমার কথা, তোর কথা বল। আর বলো না, আমি আছি কোনো মতে। সেখানে গিয়ে ভাইয়া শৈতান হয়ে গেছে। এটা আগে আমার জন্য চকলেট বিস্কুট কত কিছু নিয়ে আসতো, এখন কিছুই আনে না। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা ঘোরাঘুরি করে, খুঁজেও পাওয়া যায় না সারাদিন। আরে তোর কি কষ্ট রে, তোর কষ্ট দেখে আমার পানি পিপাসা পেয়েছে। কি ধর, যাও, তুমিও শৈতানি শুরু করছো? কি আর করব বল। তোমার হবু বর কি করে? কি জানি, একবার শুনেছি জব করে সরকারি। যাক, তাহলে তো ভালোই, টাকা পয়সার অভাব নেই। তখন তমা মন খারাপ করে ফেলল। নূপুর বলল, কি হয়েছে, মন খারাপ কেন? কিছু না, তবে তোর তখনই তমার সব বান্ধবী আসলো আর তমাকে সাজাতে লাগলো। নূপুর আর জানতে পারলো না কি বলতে চাইছে। তখন নূপুর তমাকে সাজাতে তাদের সাথে ব্যস্ত হয়ে গেল। এদিকে নীরব ঘোরাঘুরি করে এসে সোজা খাওয়ার জন্য গিয়ে বসে পড়লো। তার আব্বু আম্মুকে বলে কিছুক্ষণের মধ্যে খাবার দেওয়া শুরু হলো। এদিকে তমার আব্বু রুমে গিয়ে বিছানায় ঠাস করে বসে পড়লো। খুব চিন্তিত অবস্থায় আছেন তিনি। তখন তোমার আম্মু গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? তোমার আব্বু বলল, আগে আমায় একটু মাথায় পানি দাও তো। আচ্ছা, আসো, দিচ্ছি। তখনই নীরবের আম্মু আসলো। তখন দুজন গিয়ে তোমার আব্বুকে মাথায় পানি দিল, দিয়ে রুমে নিয়ে এসে শুইয়ে দিল। তাদের সব আত্মীয় স্বজনের রুমে এসে হাজির হয়েছে কি হয়েছে জানার জন্য। তারা সবাইকে পাঠিয়ে দিল, শুধু নীরবের আব্বু আম্মুকে ছাড়া। নীরবের আব্বু জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাইজান? প্রেশার বেড়ে গেছে নাকি আপনার আবার? না, সেগুলো কিছু না। কি হয়েছে আমায় বলেন। বিয়ের সব কাজ সম্পূর্ণ, এখন বরযাত্রী আসা বাকি। আত্মীয় স্বজনরাও এসে গেছে, দূর থেকে লোকজনও এসে গেছে। সবাই জানে বিয়ে আজ, সবার মধ্যে হাসি খুশি, কিন্তু সব খুশি ধুলায় মিশে গেছে। এটা বলে তোমার আব্বু বড় একটা নিঃশ্বাস নিল। হয়তো কাঁদতে মন চাইছে, পারছে না, চোখ তার এটাই বোঝাচ্ছে। তখন নীরবের আব্বু তা বুঝে বলল, কি হয়েছে ভাইজান, আমায় বলেন। তোমার জন্য যে ছেলে দেখা হয়েছিল, যার সাথে বিয়ে হবে, সে নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাকে নিয়ে পালিয়ে গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে গেছে। কি বলছো তুমি এটা? ঠিকই বলছি আমি। এখন কি হবে ভাইজান? সবাই তো এসে গেছে, এখন মানুষ জানলে নানান কথা বলছে। সমাজে তো খারাপ মানুষের অভাব নেই। তোমার আব্বু চোখের জল ছেড়ে দিয়ে নীরবের আব্বুর হাত ধরে বললেন, ভাইজান, কিছু একটা করুন। এখন মেয়েটার বিয়ে না হলে আমি কাউকে এই মুখ দেখাতে পারবো না। সবাই এসে গেছে, যে করেই হোক আজকে এখনই বিয়ের ব্যবস্থা করুন, নয়তো আমার মরা ছাড়া পথ নেই। অনেক কষ্টে এই বিয়ে ঠিক করেছি। তখন তোমার আম্মু বলল, এমন কথা বলছো কেন? তুমি চলে গেলে আমাদের কি হবে? নীরবের আব্বু বলল, চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। আপাতত এটা কাউকে বলার দরকার নেই। সবার সাথে গিয়ে হাসি মুখে কথা বলুন, যাতে না বুঝতে পারে। আমি দেখি কি করা যায়। আমি এখন বাইরে যাব না, আপনি কিছু একটা করেন এখনই ভাইজান। নীরবের আব্বু নীরবের আম্মু বলল, এদিকে আসো তো নীরবের আম্মু। আসছে। তখন নীরবের আব্বু আর আম্মু একটু বাইরে গেল, একটু ফাঁকা জায়গায় গেল। গিয়ে দেখে নীরব প্যান্ডেল থেকে বের হয়ে একটা চেয়ার নিয়ে বসে বাইরে খাচ্ছে একটু দূরে। তখন নীরবের আব্বু বলল, বলছিলাম কি, নীরবের সাথে তোমার বিয়ে দিলে কেমন হয়? মেয়েটা অনেক ভালো। কি বলছো তুমি? ছেলেটার বয়স দেখেছো? এখনো কলেজে উঠলো না, তার আগেই বিয়ে?
এখনো লুঙ্গি পরতে পারে না, প্যান্ট পরে ঘুমিয়ে থাকে। এখনো লেখাপড়া করার সময়, এনজয় করার সময়, বিয়ের নয়। দূর রাখো এনজয়। আমিও তো তোমাকে 10ম শ্রেণীতে থাকতে বিয়ে করছি। কই কি হয়েছে? তাতে কোনো ক্ষতি হয়নি। সেটা আজ থেকে অনেক বছর আগের কথা। এখন আর তেমনটা চলে না। তুমি ছেলেটার দিকে একটু তাকিয়ে দেখো কত শান্তিতে আছে। নীরবের আম্মু আব্বু দুজনে একটু নীরবের দিকে তাকালো। এদিকে নীরব, তোর হালার হাড্ডি কামড় দিয়ে ভাঙতে পারি না এত শক্ত, হালার পোত মাংস চিতে পারি না কি শক্ত, দাঁড়া তোরে তো আজ খেয়ে ছাড়বই। এই বলে নীরব খাবারের প্লেট রেখে হাড্ডি ধরে খাওয়ার জন্য টানাটানি করতে লাগলো। তখন নীরবের আম্মু আব্বু দুজনেই একটু নীরবের দিকে তাকালো। এদিকে নীরব, ধুর, হালার হাড্ডি কামড় দিয়ে ভাঙতে পারি না এত শক্ত, হালার পোত মাংস চিতে পারি না কি শক্ত, দাঁড়া তোরে তো আজ খেয়ে ছাড়বই। এই বলে নীরব খাবারের প্লেট রেখে হাড্ডি ধরে খাওয়ার জন্য টানাটানি করতে লাগলো। এগুলো দূর থেকে নীরবের আব্বু আম্মু দেখে হাসতে লাগলো। আর তখন নীরবের আম্মু বলে উঠলো, দেখলি ছেলেটা এখনো বাচ্চা বাচ্চা, আর কয়েকটা বছর যাক, তারপর না হয় বিয়ের চিন্তা করো। পরে বিয়ে করলেই কি, আগে বিয়ে করলেই কি, সমস্যা কি? বিয়ে তো করতেই হবে এক সময়। কিন্তু ও তো এখনো চাকরি বাকরি কিছুই করে না, বেকার, এখনো কলেজে ওঠেনি, তো কি করে চলবে? তোমার আব্বু আম্মু কি রাজি হবে? আমি প্রতি মাসে যে টাকা পাই তাতেই হবে। আর ওর পরীক্ষা শেষ হয়ে গেলে আমি আমার অফিসে নিয়ে গিয়ে একটা কাজে লাগিয়ে দিব। আর চিন্তা করো না, তোমার আম্মু আব্বু অবশ্যই রাজি হবে। তাছাড়া তোমার আব্বুর মান সম্মান থাকবে না এখন তোমার বিয়ে না হলে। তোমার তো খুব ভালো মেয়ে, নীরবের সাথে ভালোই মানাবে। তোমার সাথে বিয়ে হলে আমাদের সম্পর্কও আরো মজবুত হয়ে যাবে, আরো বেড়ে যাবে। কিন্তু এখন বিয়ে দিলে তো লেখাপড়ার ক্ষতি হবে। আরে কিছু হবে না, চিন্তা করো না তো। কিন্তু আর কোনো চিন্তা না, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, চলো নীরবকে জিজ্ঞেস করে দেখি ও কি বলে। দূর, ওরে জিজ্ঞেস করতে হবে না। ওর হাড্ডি আর মাংস খাক, ওরে এখন ডিস্টার্ব করার দরকার নেই, বললেই রাজি হবে। চলো তো এখন আগে তোমার আব্বুর কাছে। ঠিক আছে চলো। এই বলে নীরবের আম্মু আব্বু তোমার আব্বুর কাছে যেতে লাগলো। এদিকে নীরব, কি শক্ত হাড্ডি রে বাবা, মাংস ছুটাইতেই পারি না, মাংস তো খাচ্ছি না, মনে হয় যুদ্ধ করছি। দূর, খামই না, যাই আর একটু শুধু মাংস নিয়ে আসি, আজকে তামা তামা করে দিমু। নীরব এটা বলে আরো মাংস নিয়ে আসতে গেল। এদিকে নীরবের আব্বু তোমার আব্বুর কাছে গিয়ে দেখলো তিনি শুয়ে আছে চিন্তিত অবস্থায়। তখন তোমার আব্বু বললেন, ভাইজান, পেলেন আমার মেয়ের জন্য ছেলে? ভাইজান শান্ত হন। কি করে হবে বলেন? সবাই এসে গেছে ভাইজান। আমার মেয়েটির জন্য পেলেন কাউকে? না, তবে আপনারা রাজি থাকলে আমার ছেলের বউ করে নিতে চাই তোমাকে। তোমার আব্বু এটা শুনে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। তা দেখে নীরবের আব্বু বলে উঠল, কি হলো ভাইজান, চুপ করে আছেন কেন? তখন তোমার আব্বু বলে উঠল, কি বলছেন ভাইজান এটা? কি আবার বললাম? আমি বললাম আপনারা রাজি থাকলে আমার ছেলের বউ করে নিতে চাই তোমাকে। তোমার আব্বু চুপ করে রইল। হয়তো কিছু একটা ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে গেছেন, তার মনে কিছু একটা তো চলছে। তখনই তোমার আম্মু আসলো। তখন তোমার আম্মু এসে বলল, কি হয়েছে? কিছু হলো? সবাই তো বাইরে বরযাত্রীর আসার কথা বলছে, এখন কি হবে? তখন নীরবের আম্মু গিয়ে তোমার আম্মুর হাত ধরে বলল, আমি বুঝতে পারছি সবার মনের অবস্থা কি। এটা পাত্রপক্ষের জন্য খুবই অসম্মানের ব্যাপার। আমি আর নীরবের আব্বু মিলে সিদ্ধান্ত নিলাম, যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে আমার ছেলের বউ করে নিতে চাই। আপনারা কি রাজি? এটা শুনে তোমার আম্মু খুশি হয়ে বলল, কোনো আপত্তি নেই, আমরা রাজি। তখন নীরবের আব্বু বলে উঠল, আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি কি ভাবছেন এখনো? ভাবছি আজ যদি বিয়ে না হতো তাহলে মানুষের নানান কথা শুনতে হতো। আপনি বাঁচালেন। এখন এইগুলো কথা থাক, এখন আমরা বিয়ে হয়ে গেছি, সম্পর্ক আরো বেড়ে গেছে। তা বিআই সাহেব, আপনাদের কিছু চাওয়ার আছে? চাওয়া একটাই, আপনার মেয়েকে ব্যাস আমার ছেলের হাতে তুলে দিন, আর কিছু লাগবে না। চলুন দিয়ে দিচ্ছি, ডাকছি কাজী। এই বলে সবাই হাসাহাসি করতে লাগলো। তখন তোমার আম্মু বলল, চলুন একটু তোমাকে গিয়ে বলি।
দেখি ও কি বলে। চলুন। তখন সবাই মিলে তমার কাছে গেল, গিয়ে তমাকে বলল সব। যখন তমা শুনল নীরবের কথা, তার সাথে বিয়ে, তখন সে মনে মনে খুশিতে ডান্স করতে লাগলো এবং রাজি হয়ে গেল। এদিকে নীরব বসে বসে আনমনে মাংস খাচ্ছে। তখনই একটা মেয়ে এসে বলল, হাই। কিছু বলবেন? বলবো। বলুন, কি বলবেন? আপনি এই বাইরে বসে খাচ্ছেন কেন? এমনি ভালো লাগছে তাই। আপনি কোন পক্ষ থেকে, পাত্রের নাকি পাত্রের? আমি এখন খাওয়ার পক্ষ থেকে। দুষ্টুমি করছেন? একদম না, দুষ্টুমি করব কেন? আমি তো খাচ্ছি, তাই উত্তর এটাই। আচ্ছা, বুঝতে পারছি আপনি মেয়ে পক্ষ থেকে। যাই হোক, আমার নাম সুমি, যার বিয়ে আমি তার বান্ধবী। আপনার নাম কি? ডাউনলোডের পরে নাম দিছে নীরব, এটাই আছে। আপনি তো ভালো মজা করতে পারেন। হয়তো তাই। আপনি অনেক কিউট। পাম দিতে হবে, বুঝে গেছি। ফোন নাম্বার লাগবে? না মানে লাগলে বলেন, না লাগলে যেতে পারেন। আমি খাচ্ছি, শুধু শুধু প্রশ্ন করেন না, খাওয়াই লেট হচ্ছে। আর হ্যাঁ, পিওর সিঙ্গেল আছি। বলুন ফোন নাম্বার। ওঠান 0130075। ঠিক আছে, আমি রাতে কল দিব। এখন খান, আমি যাচ্ছি। এই বলে চলে গেল। তখনই নীরবের আব্বু আম্মু আসলো, এসে বলল, এই তুই কত খাস বলতো? সে কখন থেকে দেখলাম খাচ্ছিস, এখনো খাচ্ছিস? চল, আর খেতে হবে না, উঠে আয় এখন জলদি। কোথায় যাব আর খেলাম বা কোথায়? একটা হাড্ডি খেতে গিয়ে টানাটানি করে জীবন শেষ। মাত্র আসলাম মাংস নিয়ে খাবো বলে একজন, তখন এসে প্রশ্ন করতে লাগলো। মাত্র গেল আর তোমার এসে শুরু করে দিলে উঠে যেতে। তা তুই এই বাইরে বসে খাচ্ছিস কেন? ভিতরে গরম, খেতে অসুবিধা হবে তাই। বাহ, ভালোই করছিস, কি বুদ্ধি তোর। আচ্ছা সে যাই হোক, আগে বলো আম্মু, বরযাত্রী কখন আসবে? বর কখন আসবে? এসে গেছে তো। কোথায়? এই তো বসে খাচ্ছে। কই, কেউ তো নাই, কাকে বলছো? কে আবার? তোকে বলছি। ঠিক বুঝলাম না আম্মু। শোন, তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে অন্য মেয়ে নিয়ে পালিয়ে গেছে, তাই আমি আর তোর আব্বু তোমার সাথে তোর বিয়ে ঠিক করেছে। আজ এখনই তোর বিয়ে। নীরব তখন চুপচাপ খাবারের প্লেট রেখে দৌড় দেওয়ার প্রস্তুতি নিয়ে বলল, নানা গো, নানি গো, বাঁচাও। তখনই নীরবের আব্বু ধরে ফেলল নীরবকে আর বলল, কোথায় যাস তুই? সাইরা দাও, আমি নানার কাছে জামুগা। বিয়েটা করে তারপর 4-5 দিন পর একেবারে গিয়ে দেখে আসবি, এখন আই। তুমি গিয়ে বিয়ে করো, আমি করব না। এই কথাটি শুনে নীরবের আম্মুর রাগী দৃষ্টিতে নীরবের দিকে তাকিয়ে প্রচন্ড রেগে নীরবকে বলল, কি বললি তুই? তো কি বলবো, তোমরা আমার সুখের ঘরে, সিঙ্গেল ঘরে এত তাড়াতাড়ি আগুন লাগাতে পারো না, এটা ঠিক না। ঠিক বেঠিক পরে দেখা যাবে। আগুন না, ডাইরেক্ট পারমাণবিক বোমা হামলা করব। বিয়ে তোকে করতেই হবে, চল। হামলা করবে আর কি করেই তো ফেলছো এই নিরীহ শিশুর উপর। আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি না মানে? জোর করে হলেও করাবো। দেখো বাবা, তোমা খুবই ভালো মেয়ে, আমাদের খুব পছন্দ হয়েছে, তোর সাথেও মানাবে। তুই কি চাস এখন আমাদের অসম্মান হোক? আমরা কথা দিয়ে ফেলেছি। কিন্তু আমি এখন বিয়ে করব না। তোমরা কথা দিয়েছো কেন? বিয়ে না করলে বাড়িতে জায়গা নেই তোর। আমাদের তুই একটুও ভালোবাসিস না, ভালোবাসলে কথা শুনতি। এটা কোনো কথা বললে আব্বু? তখনই নূপুর এসে বলল, ঠিকই বলছো, আব্বু ভাইয়া আর আমাদের ভালোবাসে না। এটাই কথা সত্য। তখন সবাই নীরবের আম্মু আব্বু তার বোন অন্যদিকে ফিরে তাকিয়ে রইল। নীরব মনে মনে বলে উঠল, বুঝতে পারছি, এরা ইমোশনাল ব্ল্যাকমেল করছে। বিয়ে আজ করিয়েই ছাড়বে। কত শান্তিতে ছিলাম সিঙ্গেলে, উদয় একটা প্যারা যোগ করে দিল। তখন নীরব বলে উঠল, ঠিক আছে করাও বিয়ে, আমায় বিয়ে করিয়ে শেষ করে দাও আমায়। সবাই মিলে বলল, সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি, কিন্তু বউ আমার ঘরে যেন না যায়। নূপুরের সঙ্গে থাকবে, ওর ঘরে দিয়ে আসবে। কি বললি? সে কি রে, বউ তোর, বিয়ে করবি তুই, থাকবে তোর সাথে, ঝুমুরের সঙ্গে থাকবে কেন? আমি একাই ভালো আছি। ধুর, আব্বু নিয়ে চলো তো ভাইয়াকে, যা দেখার পরে দেখা যাবে, আগে বিয়ে হোক। ঠিকই বলছিস, চল। চল বাবা। তখন নীরবকে নিয়ে সবাই ভেতরে গেল। ততক্ষণে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে নীরবের সাথে তোমার বিয়ে হবে। অনেকে অনেক কথা বলছে, আগের ছেলের পক্ষ কোথায়, কিন্তু তোমার আব্বু কিছু বলেনি তাদের।
এমনকি তাদের কোনো কথা কানেও নেয়নি, একটা বুঝ দিয়ে দিয়েছে শুধু। সন্ধ্যার একটু আগে কাজী সাহেব আসলেন, এসে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেলেন। নীরবের আব্বু আরেকটা প্রাইভেট কার নিয়ে এসেছে, ফোন করে নীরব আর তমাকে সেরা দিয়ে পাঠালেন। তারপর বিদায় নিয়ে রওনা হলো তমা। আসার সময় কিছুটা কান্না করেছে সে, গাড়িতে উঠতেই সব কান্না থেমে গেছে তার। তমা আর নীরব গাড়িতে ওঠার পর তমা গাড়ির ড্রাইভারকে বলল, ডিজে গান বাজান তো, কেমন জানি নিরামিষ লাগছে, গান ছাড়া জমছে না আমার কিউট বরের সাথে। নীরব এটা শুনে কিছুটা অবাক হয়ে গেছে, তখন বলল, তোমার কোনো চিন্তা হচ্ছে না বাসার জন্য? মেয়েদের দেখি কত কান্না করে, কিন্তু তুমি তো দেখি তার উল্টা। আসলে উল্টা হয়ে জন্মেছিলাম তো, তাই উল্টো। ফাজিল মাইয়া। সবাই তাই বলে। নীরব আর কিছুই বলল না, মনে মনে ভাবতে লাগলো, গেলাম বিয়ে খেতে, ফিরলাম বিয়ে করে, বন্ধুরা তো এই খবর জানেই না, জানলে কি করবে কে জানে। তখন নীরব লক্ষ্য করলো গান ছাড়া হয়েছে, পাশে তমা গানের তালে তালে নাচছে। তা দেখে নীরব মনে মনে বলে উঠল, কি মেয়ে ভাইরে, কোনো চিন্তাই নাই। আর এর চিন্তা থাকবে কেন? সব চিন্তা তো এখন আমার হুদাই একটা প্যারা যোগ করে দিছে। আব্বু আম্মু বউ নামক দূর, কত শান্তিতে ছিলাম, এখন আল্লাহ জানে কি হয়। তখন নীরবের কানের কাছে এসে তমা বলে উঠল, শোনো না, ওই আজ আমাদের বাসর ঘরে কিন্তু টেস্ট খেলা হবে। নীরব একটু চিন্তা করে বলল, খেলা? এটা আবার কোন খেলা? আজ তো কোনো খেলাই নেই, ওডিআই টি20 টেস্ট, কোনো খেলাই তো নেই কোনো দেশের। আরে এটা সেটা না, এটা হচ্ছে রোম্যান্স করার কথা বলছি, তোমার ভার্সেস আমার খাট ভাঙার লড়াই। সি সি নাউজুবিল্লাহ, বলে কি এইগুলো? সি, আমি ভদ্র ছেলে, এইগুলা কিছুই পারবো না। আসছে আমার ভদ্র ছেলে, আমি যা বললাম তাই হবে, আজ সারা রাত খেলা হবে। আজ কিছুই হবে না, আমার ঘরেই তোমার জায়গা নেই আজ। কি? আগামীকাল আমার পরীক্ষা, আমি গিয়ে কিছুক্ষণ পরে তারপর ঘুমাবো। আগে আমাদের আজ রাতের পরীক্ষা শেষ হোক, তার আগে কোনো ঘুমানো চলবে না, সকালে দেখা যাবে যা দেখার। নীরব তখন কিছু বলল না, কারণ ড্রাইভার ছিল। তারপর কিছুক্ষণ পর নীরব তাদের বাসায় এসে গেল। তার আম্মু আব্বু নূপুর এসে তমাকে নিয়ে ভেতরে চলে গেল। নীরব পেছন পেছন গেল, গিয়ে সোজা ছাদে চলে গেল। গিয়ে ভাবতে লাগলো, বন্ধুদের কি বলে দিব সব, এখন ফোন করে না, আগামীকাল দেখা হলে সব বুঝিয়ে বলবো। নীরব তখন ফোনের দিকে তাকিয়ে দেখে 11টা বাজে। যাই গিয়ে ঘুমিয়ে পড়ি, সকালে আবার পরীক্ষা আছে। তখনই পেছন ফিরতে দেখে তার বোন নূপুর। নূপুর বলে উঠল, ঘরে যাও ভাইয়া। যাচ্ছি, তুই যা। তারপর নীরব আর নূপুর ছাদ থেকে চলে আসলো। নীরব ঘরে গিয়ে দরজা বন্ধ করতে দেখে তার খাটে তমা। তখন নীরব বলে উঠল, এ কি, তুমি এই ঘরে কি করো? তখন তমা অবাক হয়ে উত্তর দিল, কেন, কি হয়েছে? তুমি নূপুরের সঙ্গে যাও, গিয়ে ঘুমাও। এটা শুনে তমা খাট থেকে নেমে এসে প্রথমে নীরবের পা ধরে সালাম করে বলল, কি বললে তুমি? তুমি আমার ঘরে কি করো? তো আমি কার ঘরে থাকবো? নূপুরের ঘরে, ওর সঙ্গে যাও, গিয়ে ঘুমাও। বিয়ে কি নূপুর আমায় করেছে? না, আমি করেছি। তাহলে আমি তার সাথে থাকবো কেন? কিন্তু আমার যে একাই থাকতে ভালো লাগে। গুলি কইরা মারমো একা থাকার কথা বললে। আমি আসছি কি করতে? এখন থেকে দুজন মিলে জড়িয়ে ধরে দুজন দুজনকে থাকবো। আর আমার যে ভালো লাগে না তোমাকে ছাড়া, ভালো লাগবেও না, তোমার সাথে থাকতেই ভালো লাগবে। ঠিক আছে, তাহলে ঘুমাও, আমি পড়বো একটু। আগামীকাল পরীক্ষা, বেশি কথা বলে লাভ নেই। কি? আগে আমার সাথে পরীক্ষা দিয়ে নাও, তারপর অন্য পরীক্ষা। পারবো না। পারবে না তো? না, তুমি গিয়ে ঘুমাও। তোরে তো আমি বুঝতে পারছি, যা করার আমায় করতে হবে। এটা বলে তমা নীরবকে টেনে নিয়ে গিয়ে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন নীরব বলল, এই কি করছো? কি যা করার তাই করব। কি করবে? দেখো, উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে না। তাই তো করব। এখন উল্টাপাল্টা খেলা শুরু, লাইট ক্যামেরা অ্যাকশন। এই বলে নীরবের উপর ঝাঁপিয়ে পড়ল তমা। ছাড়, শয়তান বউ, লুচ্চা বউ, ইজ্জত কেড়ে নিল গো, বাঁচাও। এই চুপ, এখনো তো খাট ভাঙার লড়াই শুরু করি নাই, এখন শুরু করব, কথা কম কাজ বেশি। সকালে তমার ঘুম ভাঙতে দেখলো সে নীরবের বুকে মাথা রেখে শুয়ে আছে, সবকিছু এলোমেলো। তখন তমা উঠে নিজেকে ঠিক করে বসতেই নীরবের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল আর বলতে লাগলো, কত কিউট লাগছে আমার মিষ্টি বরকে ঘুমন্ত অবস্থায়, মন চাইছে এখনই থাক, এখন আর না। তখনই তমা নীরবের ঠোঁটের দিকে তাকালো, আর তাকাতে কেমন জানি নেশায় আটকে গেল সে নীরবের ঠোঁটের প্রতি। তখন আর লোভ সামলাতে না পেরে নীরবের ঘুমের মধ্যেই তমা তার ঠোঁটগুলোকে কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে গিয়ে গোসল করে আসলো।
এসে নীরবের পাশে বসে ভেজা চুলগুলো তার মুখের উপর দিয়ে দুষ্টুমি করতে লাগলো। তখনই বাইরে থেকে নীরবের বোন নূপুর বলে উঠল, ভাবি কি উঠছো? হ্যাঁ, উঠে গেছি। ভাইয়াকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আসো, পরীক্ষা আছে 10টায়। ঠিক আছে, আসছি। তাড়াতাড়ি নিয়ে আসো, সময় নাই। এটা বলে নূপুর চলে গেল। তখন তমা বলে উঠল, ইস, ভাবছিলাম একটু দুষ্টুমি করব, রোম্যান্স করব। দূর, কিছুই হলো না সকালে। তখন তমা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8:30। তমা নীরবকে ধাক্কা দিয়ে বলল, ওই শুনছো, ওঠো। নীরবের কোনো উত্তর নেই। তখন আবারও ডাকলো তমা। এই শুনছো, ওই ওঠো। নীরব ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে? পরীক্ষা দিবে না? উঠো। সারা রাত পরীক্ষা দিছি, তামা তামা করে ফেলছো। আর না, এবার ঘুমাতে দাও, যাও তো। আরে, এটা সেই পরীক্ষা না তো। যেই পরীক্ষাই হোক, ঘুমাতে দাও। আরে শুনবে তো কথা। তখন নীরব বালিশের নিচে মাথা দিয়ে নীরব আবারও ঘুমে বিজি হয়ে গেছে। তমা কিছুক্ষণ ডাকলো, কিন্তু নীরব উঠছে না। তমা বলে উঠল, কি করি, এখন পেয়েছি বুদ্ধি। তখন তমা নীরবকে টেনে বসালো। নীরব ঘুমের ঘুরে ডুলছে, বসে বসে ঘুম না হওয়ার জন্য। তখন তমা গিয়ে দাঁত ব্রাশ নিয়ে আসলো। এসে নীরবের কোলে বসে তমা ব্রাশ করিয়ে দিতে লাগলো, তার কপালে চুমু খেতে লাগলো। নীরব ঘুমে ডুলছে আর ব্রাশ করছে। কিছুক্ষণ পর নীরবের ঘুম ভাঙতেই বলল, এই রে, কি করছো কি তুমি? আমার কোলে বসে আছো কেন? এমনি আমার ভালো লাগছে তাই। আর তোমার হাতে ব্রাশ কেন? আমি কি বাচ্চা নাকি? দাও। না, দাও না, আমি ব্রাশ করিয়ে দিচ্ছি, খুব ভালো লাগছে। দরকার নেই, 9টা বাজে, 10টায় পরীক্ষা, কাম সারছে। সরো তাড়াতাড়ি। দাঁড়াও, তার আগে চলো না, আর একবার রোম্যান্স হয়ে যাক। সারা রাত শান্তি দাও নাই, এখন আবার দরকার নাই। সরো, আমি পরীক্ষা দিতে যাব, ফ্রেশ হব। এই বলে নীরব উঠে ফ্রেশ হয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যাচ্ছিল। তখন তমা বলল, আচ্ছা শোনো, আমিও আসি তোমার সাথে। দাঁড়াও। কই আসবে? গোসল করতে। দরকার নেই, বসে আছো, বসে থাকো। দেখে তো মনে হয় গোসল করে ফেলছো। তাতে কি হয়েছে, আমি আসি, দুজন মিলে গোসল করি। লুচ্চা মাইয়া, থুক্কু লুচ্চা বউ, শখ কত। দাঁড়াও, আমি আসছি। ততক্ষণে নীরব দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন তমা বাইরে থেকে বলে উঠল, দরজা খোলো। না, দরজা খোলা যাবে না। প্লিজ খোলো। না গো, দরজা খোলা যাবে না। খুলবো না তো দরজা। না। আচ্ছা ঠিক আছে, তুমি বের হও, আজ দেখাচ্ছি মজা। তমা এই বলে দরজার সামনে বসে রইল। তখনই বাইরে থেকে নীরবের বোন নূপুর বলে উঠল, ভাবি তোমাকে আম্মু ডাকে। আসছি। তখনই নীরব ভেতর থেকে বলে উঠল, যাও যাও, জলদি যাও, গিয়ে শুনে আসো। যাবো তো, কিন্তু দেখি তুমি ওয়াশরুম থেকে কি করে বের হও, বাহির থেকে বন্ধ করে দিচ্ছি। এই রে, কাম সারছে। আমি গেলাম, তুমি ওয়াশরুমে আজ থাকো। এই বলে তমা বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। নীরব বলে উঠল, এই না না, প্লিজ এমন করো না, আমি পরীক্ষা দিতে যাব। তুমি এখন পরীক্ষা ওয়াশরুমে বসে বসে দাও। এটা ঠিক না, এটা অন্যায় হচ্ছে আমার সাথে কিন্তু। এটাই ঠিক। এই বলে তমা চলে গেল। এইদিকে নীরব ওয়াশরুমের ভেতর থেকে ডাকতে লাগলো। কে আর শোনে তার কথা। তমা বেরিয়ে চলে গেল। নীরব বলে উঠল, শয়তান বউ, লুচ্চা বউ, ফাজিল বউ, সারা রাত শান্তি দিল না, এখন আবার আসছে কেন? যে বিয়ে করতে গেলাম, থুক্কো, বিয়ে খেতে গেলাম, গিয়েই ফেসে গেলাম। বউ ছাড়াই ভালো, দূর। এই বলে নীরব দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ ভেবে আবার বলে উঠল, আচ্ছা, এর নাম কি দেওয়া যায়? পেয়েছি, সিনিয়র হেব্বি লুচ্চা বউ। হা হা হা, এই নামটাই ঠিক আছে, তার সাথে মিল আছে। এই বলে নীরব গোসল করতে যাবে। তখন দেখলো কাপড় আনতে ভুলে গেছে, শুধু তোয়ালে নিয়ে এসেছে। যা শালা, কাপড় ছাড়াই চলে আসলাম গোসল করতে। এখন কি করব? দরজা তো বন্ধ, ধুর, তোয়ালে পেঁচিয়ে নেওয়া যাবে। এখন তার আর কাপড় আনা সম্ভব না। বাইরে থেকে দরজা বন্ধ করে তমা চলে গেছে। তাই ওয়াশরুমে নীরব গোসল করে তোয়ালে পেঁচিয়ে দাঁড়িয়ে রইল। কি আর করবে, বেচারার বউ দরজা মেরে চলে গেছে বাইরে থেকে। নীরব ভেতর থেকে চিল্লাতে লাগলো। গোসল করে 20 মিনিট পর তমা রুমে আসলো। এসে বলল, কি হয়েছে, এমন করে চেঁচামেচি করছো কেন? প্লিজ দরজা খোলো, গোসল করে দাঁড়িয়ে আছি, শরীর ভেজা, ঠান্ডা লেগে যাবে তো। এটা তোমার শাস্তি, আমায় সাথে নিয়ে গোসল না করার জন্য। এবারের মতো ছেড়ে দাও, পরীক্ষা দিয়ে আসি, তারপর যা করার কইরো। সত্যি বলছো? হ্যাঁ, তাড়াতাড়ি দরজা খোলো এখন। দরজা খোলা হবে, কিন্তু আমি একটু দুষ্টুমি করব, বাধা দিতে পারবে না। সময় নেই, পরীক্ষা আছে বললাম তো, এসে নেই, পরে দেখা যাবে।
ঠিক আছে, কিন্তু তবু আমি এখন একটু দুষ্টুমি করব। দরজা খোলো আগে। তখন তমা দরজা খুলে দিল আর নীরব দৌড়ে বের হলো। বের হয়ে বলল মনে মনে, হালার বউ না আজরাইল, কথায় কথায় রোমান্সে চলে যায়। একদিন না যেতেই এই অবস্থা। আরও সামনে তো দিন পড়েই আছে, আল্লাহ জানে কি হয়। তখন নীরব তাড়াতাড়ি একটা প্যান্ট বের করে আগে পরে নিল। তমা এসে বলল, তুমি চেয়ারে বসো, আমি শরীর মুছে দিচ্ছি। তোমার মুছে দিতে হবে না, আমিই পারবো। বেশি কথা বলবে না, নয়তো খুব খারাপ হবে। যা বললাম তাই করো। নীরব তমাকে এমন রাখতে দেখে চুপ হয়ে গেল। তখন তমা রুমের দরজা বন্ধ করে দিয়ে এসে বলল, চেয়ারে বসো, সময় নাই, সবাই খাবার খেতে বসবে। পাশের বাসা থেকে দেখতে আসবে সবাই আমায়, আমাদের আত্মীয় স্বজনরাও আসবে, আর আমার আব্বু আম্মু আসবে না আজ নিতে, কারণ আমার পরীক্ষা চলছে বলছে। পরীক্ষা শেষ হলে এসে নিয়ে যাবে। সবার সাথে কথা হয়েছে এটা। ঠিক আছে, তাড়াতাড়ি শরীরটা মুছে দাও, 25 মিনিট আছে। নীরব চুপ করে চেয়ারে বসে পড়ল। আর তমা তখন তার শাড়ির আঁচল কোমরে গুজে ভালো করে নীরবের কোলে বসে পড়ল। বসে নীরবের কাঁধে চুমু দিল। তখন নীরব বলল, কি করছো? শয়তানি বন্ধ করো, সময় নেই এখন। তখন তমা আবার নীরবের দুই গালে চুমু দিল, দিয়ে শক্ত করে মাথা ধরে ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন জানি তোমাকে কাছে পেলে ছাড়তেই মন চায় না। আর একটা কথা, আমার কিছু আবদার আছে তোমার কাছে। তাড়াতাড়ি বলে ফেলো। প্রতিদিন সকালে উঠে লিপ কিস করতে হবে আমায়, এবং ঘুমের মধ্যে এবং পরেও করতে হবে। অনেক ভালোবাসতে হবে আমায়, এবং আমিও ভালোবাসবো তোমায়। রোজ খাইয়ে দিবে আমায়, আর এক প্লেটে খাবো দুজন মিলে। তাহলে দুজনের মধ্যে ভালোবাসা আরো বেড়ে যাবে। রাতে এক বালিশে শুবো দুজনে মিলে। আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আচ্ছা এখন ছাড়ো, পরীক্ষা দিয়ে আসি। আজ পরীক্ষার মধ্যে কি রেখে কি লেখি আল্লাহ জানে। যা করছো তুমি। এখনো তো শুরুই করলাম না, সবে শুরু। হইছে, এবার ছাড়ো। দাঁড়াও, শরীর মুছিয়ে দেই। এই বলে তমা নীরবের শরীর মুছে দিতে লাগলো আর মাঝে মধ্যে চুমু খেতে লাগলো। নীরব চুপ করে বাচ্চাদের মতো দেখছে, কিছু হয়তো বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। অবশেষে শরীর মুছে দিল তমা। তখন নীরব ড্রেস পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 15 মিনিট আছে 10টা বাজতে। নীরব বলে উঠল, আজ আর খাওয়া হয়েছে আমার, সময় হয়ে গেছে, পরে এসে খেয়ে নিব। সরো, তাড়াতাড়ি যাওয়া লাগবে। কেন? যা খেয়েছো তাতে কি হয়নি? তাই ভাবছি, আর এটাও ভাবছি পরীক্ষার খাতায় কি লিখে কি লিখবো কে জানে। এই বলে নীরব তার পরীক্ষার সকল জিনিসপত্র নিয়ে বাইরে বের হলো। গিয়ে দেখলো তার আম্মু খাবার টেবিলে বসে আছে, সাথে নূপুর তার আব্বু। তখন নীরব বলে উঠল, আম্মু আব্বু দোয়া কইরো, পরীক্ষা যাতে ভালো হয়। আমি চললাম। সে কি রে, খেয়ে যা কিছু। সময় নেই, রাস্তা থেকে কিছু খেয়ে নিব। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে, গেলাম তাহলে আমি। তখন নীরব সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসার বাইরে। নীরবের যেখানে পরীক্ষা হবে তাদের বাসার কাছে 10 মিনিট সময় লাগে যেতে। নীরবের পরীক্ষা 10:30 মিনিটে। মিথ্যে বলার কারণ, বাসায় থাকলে তমা তাকে আরও জ্বালাতো, তাই মিথ্যে বলে চলে এসেছে। একটু সামনে যেতে দেখলো নীরবের বন্ধুরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছে। নীরবের বন্ধু 4 জন, সাব্বির, আবির, রিমন, জিহাদ। তখন দেখলো আবির একটা সিগারেট ধরিয়ে ঝুঁকে মুখে ধোঁয়া বের করছে, আর পেছন থেকে সাব্বির জেনারেটর স্টার্ট দেওয়ার মতো একটা লাঠি ধরে স্টার্ট দিচ্ছে বুম বুম করে। আবির ধোঁয়া ছাড়ছে মুখ দিয়ে। পাশে রিমন আর জাহিদ সেন্টার ফুড নিয়ে কাড়াকাড়ি করছে। একটু সামনে যেতে দেখলো নীরবের বন্ধুরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছে। নীরবের বন্ধু 4 জন, সাব্বির, আবির, রিমন, জাহিদ। তখন দেখলো আবির একটা সিগারেট ধরিয়ে ঝুঁকে মুখ দিয়ে ধোঁয়া বের করছে, আর পেছন থেকে সাব্বির জেনারেটরের মতো একটা লাঠি ধরে স্টার্ট দিচ্ছে বুম বুম বলে। পাশেই রিমন আর জাহিদ সেন্টার ফ্রুট নিয়ে কাড়াকাড়ি করছে। তখন নীরব তাদের কাছে গিয়ে বলল, কি রে, কি খবর তোদের? তখন সাব্বির বলে উঠল, এই দেখ দেখ, নতুন জামাই আইছে, সবাই দেখ। তখন সবাই নীরবের দিকে তাকালো। সেখান থেকে আবির বলে উঠল, দেখ কেমন গাল দুটো চকচক করছে, মনে হয় বউয়ের আদর বেশি পেয়েছে গতকাল রাতে। কি সব উল্টাপাল্টা কথা বলছিস বলতো তোরা? কে জামাই? হালারপুর তোর নানি রে, খালি বিয়ে করে বাসর করে চলে আসলি, আর একবারও খবর দিলি না। আর এখন আমাদের সামনে ন্যাকামো করা হচ্ছে, মনে হয় কিছু জানে না। এই যা, এরা শুনলো কার কাছ থেকে? কাম সারছে। যা হালা, তোর লগে কথা নাই, চল সবাই, হারামির লগে কথা নাই। আচ্ছা, তোদের কে বলেছে এই কথা? তোর আব্বু বলছে সকালে ফোন করে।
কি কথা বলছিস? চল তো, ওর লগে কথা নাই। এই বলে চলে যাচ্ছিল, সবাই তখন নীরব সামনে গিয়ে বলল, আরে শোন শোন, প্লিজ প্লিজ রাগ করিস না। দোষ কি আমার নাকি? আমি নিজেই জানি না বিয়ে হবে, যে হঠাৎ করে সব হয়ে গেছে তাই বলতে পারি নাই। ভাবছিলাম তোদেরকে বলবো, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে গেছে, তাই বলতে পারি নাই। ভাবছি সকালে বলবো, তার আগে আব্বু বলে দিল। হয়েছে, আমাদের বলতে হবে না, যা, তোর লগে কথা নাই। আচ্ছা সরি, রাগ করিস না। তোরা বল কি শাস্তি পেতে হবে তার জন্য। তা আগে থেকেই প্ল্যান করে রাখছিস, পরীক্ষা শেষ করে বের হই, তারপর এর হিসাব নিব। ঠিক আছে, পরীক্ষা শেষ করে বের হলে যা শাস্তি দিস। এখন চল। আচ্ছা শোন, তোর চমলক্কের কি হবে? চমলক্ষ আবার কে? কে আবার? চুমকির কথা বলছে, তোরে যে পছন্দ করে বেচারি। ও, চমকি হচ্ছে নীরবের ক্লাসমেট, একই ক্লাসে পড়ে। নীরবকে পছন্দ করতো, কিন্তু নীরব পছন্দ করে না তাকে। দূর, এর কথা বাদ দে। আমি কি পছন্দ করি নাকি? এখন চল, আমার খিদে পেয়েছে। চা বিস্কুটকে পরীক্ষা দিতে যাই। তোরা খেলে আয়, আজ না খেয়ে আসছি। উদয়, এই চা খেয়ে পেটটা নষ্ট করে লাভ নেই। পরীক্ষা শেষ হোক, তারপর খেলা হবে। বুঝে গেছি তোরা কি ধান্দায় আসিস। কি আর করা, বাধ্য হয়ে মানতেই হবে। হ্যাঁ, জলদি খেয়ে আয় এইবার। তারপর নীরব চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা আর একটা রুটি খেয়ে চলল পরীক্ষা দিতে। পরীক্ষার হলে ঢুকে সিট মিলিয়ে বসে পড়লো যে যার জায়গায়। ভাগ্য ভালো, সাব্বির নীরবের পাশে পড়েছে, আর রিমন, জাহিদ, আবির এক একজন এক এক জায়গায় পড়েছে। কিছুক্ষণ পর খাতা নিয়ে স্যার আসলো 3 জন, সাথে প্রশ্ন নিয়ে আসলো। এসে সবাইকে খাতা আর প্রশ্ন দিল। নীরব প্রশ্ন দেখে খুবই খুশি হলো, কারণ বেশিরভাগই কমন পড়েছে। সাব্বিরকে জিজ্ঞেস করতে ও একই উত্তর দিল। রিমন, জাহিদ আবিরকে ইশারা দিতে তাই বোঝালো তাদেরও কমন পড়েছে। চুমকি নীরবের কাছ থেকে অনেক দূরে সিটে পড়েছে, তাতে নীরব অনেক খুশি হয়েছে, নয়তো ঝামেলা করতো। তখন সবাই পরীক্ষা দিতে লাগলো। পরীক্ষা শেষ করে সবাই বের হয়ে মাঠ দিয়ে যাচ্ছিল, তখন সাব্বির বলে উঠল, আজ পরীক্ষা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আমারও আজ অনেক ভালো হয়েছে। হঠাৎ চুমকি কোথা থেকে এসে বলে উঠল, কেমন আছো সবাই? আবির উত্তর দিল, সবাই ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তখন নীরবকে উদ্দেশ্য করে বলল, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। তোমার কাছে একটু সময় হবে আমার সাথে কফি খাওয়ার জন্য? দুঃখিত, আজ পারবো না, কাজ আছে। তাহলে আগামীকাল? সেটা আগামীকাল দেখা যাবে। আর আমার পিছু ছাড়ো, কতবার বলছি। সেটা আগামীকাল দেখা যাবে, কফি খেতে আসো তারপর। এখন যাও। ঠিক আছে, আমি রাতে কল দিব, ফোনটা রিসিভ করো। এই বলে চুমকি চলে গেল। তখন সাব্বির বলে উঠল, কিরে, বলে দিলি না কেন তোর বিয়ে হয়েছে? আগামীকাল তোদের ভাবিকে নিয়ে আসবো, তখন সেই বলে দিবে। ঠিক আছে, এখন চল হোটেলে, খিদে পেয়েছে। শান্তি হিসাবে এটাই দিলাম আপাতত, পরে দেখে নিব যখন তোর বাসায় যাব। ঠিক আছে চলো, কিন্তু আমার কাছে কিন্তু বেশি টাকা নাই আজ। টাকা না থাকলে হোটেলে থালা বাসন ধুয়ে পরিশোধ করে দিয়ে আসবি। হারামিরা রে। আচ্ছা চল, কি আর করা, দুয়ে পরিশোধ করে দিয়ে আসবো। এই বলে নীরবকে নিয়ে হোটেলে গেল। গিয়ে 3000 টাকা বিল করে খেয়ে তা দিয়ে নীরব হোটেল থেকে বের হতেই রিমন তার ফোন নিয়ে এসে বলল, দোস্ত, ওই দেখ চুমকি কি করছে। কি করছে? মনে আছে একদিন তুই ওর সাথে একটা ছবি তুলেছিলি কলেজের মাঠে বন্ধু হিসেবে? সেই ছবি ওর আইডিতে আর আমাদের গ্রুপে পোস্ট করেছে, লাইফ লাইন লিখে পোস্ট করেছে। কি কি বলিস তুই? কাম সারছে। এই গ্রুপে আমার ছোট্ট বোন আছে, ও দেখলে আমি শেষ। কতক্ষণ আগে পোস্ট করেছে? সকাল 10টার দিকে। জলদি গ্রুপ থেকে ডিলিট কর। হ্যাঁ, করে দিছি। এখন বোন না দেখলেই হয়, তাহলে আব্বু আম্মুকে দেখাবে আর আমার পিঠে ঝাঁটা দিয়ে মারবে। আচ্ছা এখন বাসায় যা, আমরা সবাই বিকেলে আসব। ঠিক আছে, সবাই আসবি, কিন্তু আর সবাইকে নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে। তারপর নীরব সেখান থেকে সোজা বাসায় চলে আসলো। বাসায় ঢুকতে দেখলো তার নানু বাড়ি থেকে এসেছে। সবাই এসেছে, আশেপাশে আরও লোক আছে, তারাও এসেছে তো আমাকে দেখতে।
তখন নীরবকে দেখে নীরবের আম্মু বলে উঠল, এসে গেছিস? পরীক্ষা কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে আম্মু। যা রুমে যা, গিয়ে কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু। নীরবের বোন নূপুর এসে বলল, আজ তোমার খবর আছে, মেহমান যাক। কেন, কি হয়েছে? কিছু না, পরেই বুঝতে পারবে। এই বলে নূপুর তমার কাছে চলে গেল। তখন নীরব তার রুমের দিকে যেতে লাগলো। তমা সবার সাথে কথা বলছে। নীরবের আব্বু সেখানে নেই। তমার সাথে নীরবের বোন আছে। নীরব তখন ঘরে চলে গেল। গিয়ে শার্ট খুলে খাটে বসতেই ঘরে কেউ আসার শব্দ পেল। তখন দেখলো তমা আসছে। তমা এসে দরজা বন্ধ করে দিল। তখন নীরব বলে উঠল, আরে দরজা খোলো, বাসায় মেহমান আছে তো। জানি, থাকুক, তাতে আমার কি। শোনো আব্বু, তোমার উপর অনেক রেগে আছে। কেন রেগে আছে? সেটা আব্বু নিজেই বলবে, আমি কিছু বলবো না। তার আগে আসো, একটু আদর ভালোবাসা দাও। অনেকক্ষণ ধরে তোমার মিষ্টি ঠোঁটের ছোঁয়া পাই না। তার আগে বলে দাও কিসের জন্য রেগে আছে। আব্বু বলবে আমায় না করেছে বলতে। এখন একটু আদর করে দাও তো, কথা কম বলে। তখন এই বলে তমা নীরবের কাছে গিয়ে শক্ত করে মাথায় ধরে তার ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নিল। তারপর লিপ কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, যাই করো না কেন, তুমি নিজ চোখে না দেখলে কখনো সন্দেহ করব না। বিশ্বাস রাখার চেষ্টা করো। আমার আর আমার ভালোবাসার আদর যেন কমতি না থাকে। এই বলে তোমার রুম থেকে বের হয়ে গেল। তখন নীরব বলে উঠল, সন্দেহ করলে আমার কি? আমি কি কইছি আমারে সন্দেহ করতে? আমারে বিয়ে করছে কে? সন্দেহ করলে হুদাই আমার সিঙ্গেল ঘরে আগুন লাগাতে আইছে। লুইচ্চা বউ সব ইজ্জত কেড়ে নিছে একদিনেই। আর বলে কমতি না থাকতে আদর ভালোবাসা। আর যাই হোক বউ, কিন্তু আমার সিনিয়র হেভি রোমান্টিক বউ, একটু তো জ্বালাবই আমি এখন। এই বলে নীরব মুচকি এসে উঠল। তারপর নীরব উঠে ফ্রেশ হয়ে এসে কাপড় চেঞ্জ করে রুমে বসে রইল। তখনই নীরবের নানু ঘরে আসলো। তখন নীরব দেখে বলল, কেমন আছো নানু, কখন আসলে? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি আসছি 11টার দিকে। ভালো নাই গো নানু আমি। কেন, কি হয়েছে তোর? আর পরীক্ষা কেমন হলো আজ? ভালোই হয়েছে পরীক্ষা, আসো বসো, কি হয়েছে বলি। তখন নীরব তার নানুকে খাটে বসালো। বসে তার নানুর গলা জড়িয়ে ধরে বলল, নানু গো, আম্মা বিয়ে কইরা দিছে গো তোমার এই নিরীহ শিশু নাতিনকে। ঢং করিস না, ছাড়, তাতে কি হয়েছে? এতে তো তোর আরো ভালোই হয়েছে। ভালো মন্দ বুঝি না, আমার এত তাড়াতাড়ি বউ লাগতো না বলছি। আরও পরে বিয়ে করবো বলছি, কত স্বপ্ন ছিল। এখন একটু টই টই করে ঘোরাঘুরি করব। যেখানে খুশি সেখানে যাব। কত মাইয়া আছে তাদের লগে লাইন টাইন মারবো ভাবছি, কিন্তু তা আর হতে দিল না গো। ঠিকই করেছে তোর মা তোকে বিয়ে দিয়ে। সারাদিন টই টই করে ঘোরাঘুরি করবি, এখন বউ নিয়ে ঘুরবি। আর এটাই ঠিক হয়েছে। তুই যে শয়তান, বিয়ে দিয়ে ঠিকই করেছে। তুমিও এই কথা বললে? সারাদিন তো বাসায় থাকিস না, আজ আয়রা ঘুরিস। এখন ঠিক আছে, সংসার কর। তুমিও আম্মু আব্বুর সাথে মিলে গেছো। ভাবলাম তুমি আমার পক্ষে কথা বলবে, কিন্তু না। তোর পক্ষে থাকা যাবে না। কেন, ঘুষ খাওয়াতে হবে নাকি সরকারি অফিসারদের মতো? তাও হবে না, তুই পাজি হয়ে গেছিস তাই। নীরব তখন কিছু বলতে যাবে, তখন আবার তার নানু বলে উঠল, বউটা একদম পরীর মতো, তোর সাথে মানিয়েছে ভালোই। তখন নীরবের আম্মু রুমে আসলো। এসে বলল, জানো, বিয়ে করার আগে নাম শুনে দৌড়ে পালিয়ে যেতে চাইছিল। সে কি রে, কেন, কি হয়েছে? আর বলো না, বলে বিয়ে করবে না, সিঙ্গেল থাকাই ভালো। তো আমি খারাপ কি বলছি? কত শান্তিতে ছিলাম, এখন হুদাই একটা বউ বাইন্দা দিছো। তখন নীরব তার আম্মুর পেছনে তাকিয়ে দেখে তমাও আছে। এই কথা শুনে তমার রাগে কট মট করছে। তখন নীরবের আম্মু বলে উঠল, চুপ কর শৈতান পোলা। তমা মা, তুমি এদিকে আসো। তখন তমা কাছে গেল। তখন নীরবের আম্মু বলল, তুমি নীরবের পাশে গিয়ে বসো। ঠিক আছে। এটা বলে তমা নীরবের পাশে বসে পড়লো, মাথায় কাপড় দিয়ে। তখন নীরবের আম্মু বলে উঠল, এখন কত সুন্দর লাগছে দুজনকে পাশাপাশি। খুব সুন্দর মানিয়েছে, দোয়া করি তোমরা সুখী হও। তমা লজ্জায় লাল হয়ে গেছে শুনে। তখন নীরবের আম্মু বলে উঠল, শোনো মা, নীরব কিন্তু বাসায় একদম থাকে না, আগের চেয়ে শৈতান হয়ে গেছে। এখন থেকে সামনে রাখার দায়িত্ব তোমার। যদি তোমাকে বকা দেয় মারে, তাহলে আমারে আর নীরবের আব্বুকে বলবে, তাহলে ওরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব। চিন্তা করবেন না আম্মা, আমি ঠিক করে নিব। তখনই নীরব বলে উঠল,
এইগুলা কিন্তু ঠিক না আম্মু, বলে দিচ্ছি। তুই চুপ কর। ও, আপনাদের ছোট করে একটু বলেই দিই, নীরবের নানু থাকলেও নানা নেই, অনেক আগে সবাইকে ছেড়ে চলে গেছেন। নীরবের আম্মুর আরেকটা বোন আছে, আচিল নাম তার, কাছেই থাকে। নীরবের নানু বেশিরভাগ সময় তার কাছেই থাকে। সবাই আসছে, আজ অনেক গল্প হবে। এখন গল্পে ফেরা যাক। তারপর সবাই মিলে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর নীরবের আব্বু বাসায় আসলো বাইরে থেকে। তারপর সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিল। বিকেলে নীরবের সব বন্ধু আসলো দেখতে, সাথে তাদের আব্বু আম্মুকে নিয়ে আসলো। সবাই কথা বলে দেখে চলে গেল। বিকেলে গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হলো। রাতে নীরব একটু তাড়াতাড়ি খাবার খেয়ে নিল, কারণ সে পড়তে বসবে। আগামীকাল আবার পরীক্ষা। সারা বছর তো পড়ে না, পরীক্ষা এলেই পড়ে তামা করে ফেলে। বাসায় মেহমান আছে, যার কারণে আজ তমা নীরবের কাছে তেমন আসে নাই, দরকার ছাড়া। নীরব ঘরে বসে পড়ার প্রস্তুতি নিচ্ছে। তখনই তার আব্বু আসলো, এসে বলল, কিরে তুই কি করিস? এই তো আব্বু, পড়তে বসবো। ভালোই তো, মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি করিস। কে আমি? তা নয় তো কি আমি? তুমিও না আব্বু, ধুর, মজা করো না তো। চুপ কর হারামজাদা। চমকি কে? জানতাম এটাই জিজ্ঞেস করবে। নীরবের আব্বু ধমক দিয়ে বলল, বল কে মেয়েটা? তুই নাম জানলে কি করে আর দেখলে কই আব্বু? নুপুর দেখাইছে, এখন বল। আসলে আব্বু চমকি হচ্ছে, আমার ক্লাসমেট, সে নাকি আমায় পছন্দ করে। তুই কি বললি? আমি না বলে দিয়েছি। তুই বলিসনি তুই বিবাহিত, আর তোর ছবি ওর সাথে কেন ফেসবুকে দেখলাম? বিয়ে করলাম গতকাল, বলার সময় পেলাম কই? আগামীকাল বলে দিব। আর তার সাথে বন্ধু হিসেবে ছবি তুলেছিলাম একদিন, সেটাই ফেসবুকে শয়তানি করে আপলোড করে দিছে। সমস্যা নেই, আগামীকাল বলে দিব। শোন, আমি খোঁজ নিয়ে তার বাসা থেকে কথা বলে আসছি চমকির সাথে, আর বলে আসছি, শোন, আমি খোঁজ নিয়ে তার বাসা থেকে কথা বলে আসছি চমকির সাথে, আর বলে আসছি তুই বিয়ে করে ফেলছিস। তোকে যদি আর কোনোদিন এমন কিছু শুনি দেখি, তাহলে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো, মনে রাখিস কথা। ঠিক আছে আব্বু, চিন্তা করো না, এমন কিছু করব না। এখন পর ভালো করে। এই বলে নীরবের আব্বু চলে গেল। তখন নীরব বলে উঠল, যাক বাবা, বাঁচা গেল, সব সমস্যা মিটিয়ে দিল আব্বু। আমার আর কিছু করতে হলো না, এখন পড়ি। এই বলে তখন বই বের করে পড়তে লাগলো। তখনই হঠাৎ ফোন বেজে উঠল নীরবের। তাকিয়ে দেখে অপরিচিত ফোন নাম্বার। তখন নীরব ফোন রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর দিল একটা মেয়ে। তখন নীরব বলে উঠল, কে আপনি? আমি সুমি। তো গাছে জানে, এখানে ফোন দিছে কেন? ফাইজলামা রেখে বলেন কে? আমি পড়তে বসছি, সময় নাই। আমি সুমি। কোন সুমি? বিয়ের দিন যে কথা হলো আপনি খাওয়ার সময়, আর সিঙ্গেল বলে ফোন নাম্বার দিয়েছেন। হ্যাঁ, এবার চিনতে পারছি। তা বলেন কি খবর? আর খবর, আপনি সিঙ্গেল বলে ফোন নাম্বার দিয়েছেন। ভাবলাম প্রেম করে সিঙ্গেল থেকে মুক্ত হব, কিন্তু তার আগে বিয়ে করে ফেলেছেন। নীল তোর দিয়ে আমেরা। কি আর করা বলেন, আমি নিজেই জানি না আমার বিয়ে হয়ে যাবে। আপনি তো বিয়ে করে ফেলেছেন, তা আমার একটা বয়ফ্রেন্ড খুঁজে দেন, প্রেম করবো। আমি খুঁজে দিব। আপনি তো বিয়ে করে ফেলেছেন, তাই আপনি খুঁজে দেন একটা। ঠিক আছে, দেখি আমার বন্ধুদের মাঝে কে রাজি হয়। বন্ধুরা কেউ আছো নাকি সুমির সঙ্গে প্রেম করতে? থাকলে কমেন্ট করে বলে দিও, বেচারি সিঙ্গেল আছে। চালু খুঁজে দেবেন। আচ্ছা, দেখা যাক। এখন বলেন আপনি কেমন আছেন? আপনার বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? আপনার বাসার সবাই কেমন আছে? আর তমা কই? সবাই ভালো আছে। তমা আম্মু আব্বুর সাথে আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল নীরব। তারপর আবারও নীরব পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর তমা রুমে আসলো, এসেই বলল, কি করো গো আমার মিষ্টি বর? কাবাডি খেলি। তাহলে পড়ার টেবিলে কি করো? খাটে আসো, দুজনে মিলে খেলি। সি সি, নাউজুবিল্লাহ, বলে কি? ঠিকই তো বলছি, আসো না, আসো, পুরো খাট খালি, খেলা হবে। নাউজুবিল্লাহ বলে কি? লুচ্চা বউ, যাও তো ফাইজলামা রেখে পড়তে দাও। কি সারাদিন পর কাছে আসলাম আর তুমি যেতে বলছো আদর ভালোবাসা না নিয়ে? তো কি বলবো, না পড়লে পরীক্ষার খাতায় কি এই আদর ভালোবাসা লিখে আসবো নাকি? এটাই করো, আর সাথে ইতিহাস কি তা লিখে আসবে। ধুর, যাও তো কথা না বলে। এখন আমি পড়বো, যাও, ফাইজলামা করো না একদম। তুমি আসলেই লুচু। তুমি কি বললে? আমি লুচু? হুম। তাই না? তাহলে তাই হবে, দাঁড়াও দেখাচ্ছি মজা।
এই বলে তমা গিয়ে নীরবের হাত থেকে বই রেখে বসে থাকা চেয়ার একটু টেনে দূরে নিয়ে এসে নীরবের কোলে বসে পড়ল। তখন নীরব বলে উঠল, কি করছো কি, নামো কোল থেকে। না, নামবো না। পড়তে দাও, আগামীকাল পরীক্ষা তো। থাকুক, তাতে আমার কি। এটা বলেই তমা নীরবের সারা মুখে কিস করতে লাগলো আর বলতে লাগলো, আমি তোমার লুচু বউ, তাই না? তাই লুচুগিরি করছি। নীরব কিছু বলতে যাবে তার আগেই তমা তার ঠোঁটগুলো এক করে দিল, লিপকিস করতে লাগলো। তখন নীরব মনে মনে বলতে লাগলো, কেমনটা লাগে? এমনিতেই সারা বছর পড়ি না, এই পড়ি না বলে ঝাঁটা মারে, পিছনে বকা দিয়ে তামা তামা কইরালায়। সারা বছর না পড়লেও এখন পরে ভালো রেজাল্ট করতে হবে পরীক্ষায়। এমনিতেই পরীক্ষার চিন্তায় বাঁচি না, তার উপর আবার দিছে বিয়ে করাই বউ বাইন্দা। সারাক্ষণ আমার নিরীহ শিশু ইজ্জতের উপর পড়ে থাকে। লুচ্চা মাইয়া, থুকু লুচ্চা বউ, কি আর কুমো। বাসাইলে সব দিক থেকেই আহে। কত স্বপ্ন ছিল পরীক্ষা শেষে, মায়াগোলগে টাঙ্কি মারমো, উড়াধুরা ঘুরমো, কিন্তু আর হতে দিল না। সব স্বপ্ন শেষ করে দিল। বিয়ে দিয়ে আমার সিঙ্গেল ঘরে আগুন দিয়ে দিছে। সারা বছর না পড়ার ফল এখন শয়তান বউও পড়তে দেয় না। এদিকে তমা লিপকিস করা ছেড়ে গালে কামড় দিয়ে ধরে বসে আছে। নীরব বলল, গালে কামড় দিচ্ছ কেন? ছাড়ো এখন, অনেক দুষ্টামি করছো, এবার যাও আর আমায় পড়তে দাও। তখন তমা কামড় ছেড়ে বলল, তুমি একা পড়বে কেন? চলো দুজন মিলেই পড়ি, সবই দুজনেই তো করি। আবারও ফাইজলামা করছো তুমি? কি পড়বে? আমার ভালো লাগছে না কিন্তু, আর এমনিতেই টেনশনে আছে, আমায় পড়তে দাও। আমারও তো অনেক কিছু পড়ার আছে, যেমন তোমার চোখের ভাষা, হাসির রহস্য, তোমার কিউট মুখটা কেন মায়ায় ফেলে, তোমার হাসির ঠোঁটগুলোকে আদর করতে কেন ভালো লাগে। কেমনটা লাগে এখন ধরছে। এই বলে নীরব তমাকে কোলে করে নিয়ে উঠে খাটে নিয়ে তমাকে ফেলে দিল আর বলল, এই জন্যই বলছি বিয়ে করতাম না, জানতাম সিঙ্গেল থাকার মতো শান্তি পাবো না। এমনিতেই পরীক্ষার টেনশনে আসি, চুপচাপ এখন ঘুমাও, কোনো কথা বলবে না। বিয়ে করে তো ফেলছো, এখন আর চিন্তা করেও লাভ নেই। তোমার ভাগ্য ভালো, আমার মতো একটা এমন রোমান্টিক একটা বউ পাইছো। আর তুমি যতই কিছু বলো কোনো কাজ হবে না। আমি তো দুষ্টুমি করবোই, সবে মাত্র তো শুরু। আজাইরা কথা বাদ দাও, খাবার খেয়ে আসছো? খেয়েছি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি ঘুমাবো কেমনে? কেমনে মানে? বালিশ আছে, খাট আছে, সবই তো আছে, শুয়ে পড়ো। কিন্তু তুমি তো নেই, তুমি তো আমার বালিশ, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। তাহলে বসে থাকো, আমি ঘুমাতে দেরি আছে, পড়া শেষ হলে তারপর। ঠিক আছে, তাড়াতাড়ি পড়ে আসো, আমি বসে আছি। নীরব গিয়ে পড়তে বসলো। তমা চুপ করে বসে আছে। নীরব পড়ছে আর তমা চুপচাপ তাকিয়ে দেখছে, শুনছে। কিছুক্ষণ যাওয়ার পর তমা বলে উঠল, পড়া হয়েছে? না। 5 মিনিট যাওয়ার পর আবারও তমা বলে উঠল, পড়া শেষ হয়েছে? না। 2 মিনিট যাওয়ার পর আবার বলে উঠল তমা, কি গো, পড়া হয়নি? আর কত পড়ো? আল্লাহ দড়ি ফালাও, আইয়া পড়ি। আর থাকুম না, 10 মিনিট হলো না, পাগল করে দিচ্ছে। 10 মিনিট হয়নি, আমি তো মনে করলাম 1 ঘন্টা হয়ে গেছে। পড়তে কি তুমি বসছো না আমি? তুমি বসছো? তাহলে চুপচাপ বসে থাকো, পড়া হলে আমি আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পড়ে আসো। আর তোমার ফোনটা দাও, আমি ততক্ষণে একটু ফোনে ভিডিও দেখি। ঠিক আছে, নিয়ে নাও। তখন তমা নীরবের ফোন নিয়ে দেখতে লাগলো আর নীরব পড়তে লাগলো। নীরব পড়তে পড়তে রাত 11টা বেজে গেছে, তবুও বসে পড়ছে। তোমার ফোন রেখে বসে আছে। রাজারে কী বা করবে, সেও ঘুমাতে পারছে না। নীরব না শুলে কীভাবে ঘুমাবে? তখন নীরব বই নিয়ে খাটে চলে আসলো। বসে বসে পড়তে পড়তে কোমর ব্যথা হয়ে গেছে। তাই নীরব খাটে এসে বসতে তমা জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে? আর 1 ঘন্টা। এই বলে নীরব খাটে বসে পড়তে লাগলো। তমা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আর মাঝে মধ্যে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, চুমু দিচ্ছে নীরবের গালে। নীরব কিছুই বলছে না, পড়ায় মনোযোগ দিচ্ছে। তখন তমা গিয়ে নীরবের কোলে মাথা রেখে চুপটি করে শুয়ে রইল। নীরব চুপ করে পড়তে লাগলো, কিছু বলল না। কিছুক্ষণ পর তমা উঠে নীরবের হাত থেকে বই নিয়ে এলো। তখন নীরব বলল, কি হলো, বই নিলে কেন? শোনো না, আদর লাগবে আমার এখনই। অসম্ভব আজ। সবই সম্ভব, আমিই করছি, দাঁড়াও। তোমার আর পড়তে হবে না, আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছি। কি? কিসের কন্ট্রোল? তমা কিছু না বলে নীরবকে ধাক্কা দিয়ে খাটে শুয়ে দিল। তখন নীরব আবারও বলে উঠল, কি করছো? তখন তমা তার শাড়ির আঁচল ফেলে দিল আর হঠাৎ করে আবার ইতিহাসে চলে গেল।
সকালে নীরবের ঘুম একটু তাড়াতাড়ি ভেঙে গেল। চোখ খুলতে দেখলো তমা তার উপর। তখন তমাকে পাশে শুয়ে দিল নীরব। আর উঠে বসতে তার সারা শরীর ব্যথা অনুভব করতে লাগলো। তখন নীরব নিজেকে বলে উঠল, কি ব্যাপার, কাঁধে আর গালে এত বেশি ব্যথা করছে কেন বুঝলাম না। আগে তো এমন ব্যথা হয়নি, তাহলে আজ ব্যথা করছে কেন? ইস, দেখি তো আয়নার সামনে গিয়ে কিছু হয়েছে কিনা। এটা বলে নীরব বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে তাকাতে সহবাক নিজেকে দেখে চমকে উঠল সে। আর বলে উঠল, এ কি দেখছি আমি? না, এটা হতে পারে না। শয়তান বউ, রাক্ষস বউ, লুচ্চা বউ, তোরে তো আমি আজ পানিতে চুবিয়ে চুবিয়ে মারবো। এটা বলে নীরব রেগে আয়নার সামনে থেকে সোজা বিছানা থেকে গেল। গিয়ে দেখলো তমা উঠে বসে চোখ ডলছে, ঘুম মাত্র ভেঙেছে। তখন নীরব বলে উঠল, ওই শয়তান রাক্ষস, এইগুলো কি করছো? তখন তমা বলে উঠল, আমি আবার কি করলাম? আমি তো ঘুম থেকে উঠলামই না এখনো, তো কি করলাম? বলছি আমার কাঁধে গালে এগুলো কি করছো? কি করছি? এগুলো কামড় দিছে কে? কেন আমি দিয়েছি? শয়তান রাক্ষস লুচ্চা বউ, তোরে তো আমি গুলি কইরা মারবো। কামড় তো নয়, যেন প্রিন্ট করছে দাঁতের দাগে। ইস কি ব্যথারে বাবা, কাঁধে গালে তামা তামা কইরা লাইছে কামড় দিয়ে শয়তান বউ। তখন তমা ফিক করে হেসে দিল আর বলে উঠল, একদম ঠিক করছি। তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা, আমিও কামড় দিতে পারি। এই না না, একদম না। পরে সব জানবো কি জন্য কিসের জন্য, আগে কামড় দিয়ে নেই। এটা বলে নীরব গিয়ে তমাকে ধরলো, ধরে ধাক্কা দিয়ে খাটে শুয়ে দিল। তারপর তমার উপর নীরব বসে তমার দুই হাত দুই দিকে শক্ত করে ধরে তার কাঁধে গালে কামড় দিতে লাগলো। আর তমা না করছে। কিছু কামড় দিয়ে নীরব ছেড়ে দিল আর বলে উঠল, বদলা নিয়ে ফেলেছি। তমা কান্না করতে করতে বলল, শয়তান বান্দর বিলাই। তখন নীরব বলে উঠল, হয়েছে, কাঁদতে হবে না। আমারই দিছো কেন? রাগ উঠছে তাই দিছি, কারণ তো আছে দেওয়ার। আমারও রাগ উঠে গেছে, তাই আমিও দিছি। ও ভালো কথা। তুমি কামড় দিলে কখন আর কেন দিলে বলো তো এখন? তুমি আদর করে যখন ঘুমিয়ে পড়লে, তখন তোমার ফোন চার্জে দিতে গিয়ে দেখি মেসেঞ্জার থেকে অনেকগুলো মেসেজ আসছে। আমি আগে দেখিনি, তখন আগ্রহ নিয়ে দেখতে গেলাম কে মেসেজ দিল। গিয়ে দেখি মেয়েদের মেসেজ কতগুলো। মেয়ের সঙ্গে কথা বলো, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলো, দেখে রাগ উঠে গেছে। দুইটা মেয়ে তো আই লাভ ইউ লিখে পাঠিয়েছে। তখন মাথা একদম গরম হয়ে গেছিল, তাই গিয়ে তোমাকে ঘুমের মধ্যে যত্ন সহকারে কামড় দিছি, যাতে ঘুম না ভাঙে। ব্যথা পেলেও সকালে তা টের পাও। আর তুমি আমায় এমন ভাবে কামড় দিতে পারলে। তমা এটা বলে কান্না করতে লাগলো। তখন নীরব বলে উঠল, কি বুদ্ধি তোমার, বাহ। আর আইডি নাম কি ছিল দেখছো? না। তো তুমি বুঝলে কি করে আমার আইডি? ফোন তোমার আইডি কি অন্য কারো থাকবে নাকি? কথা ঠিক, কিন্তু যেইগুলো মেসেজ দেখছো এটা আমার আইডির না, এটা আমার বন্ধু সাব্বিরের আইডির। শুনো, বিকেলে যে আসলো আমার বন্ধু সাব্বির, তখন এসে আমায় বলল স্যার নাকি কিছু প্রশ্ন লিখে দিয়েছে পড়ার জন্য। এইগুলো কমন পড়তে পারে, ওর ইনবক্সে দিয়ে দিয়েছে, তাই ওর আইডি নিয়েছি। এইগুলো দেখতে বন্ধু তো, তাই আইডি থাকলে সমস্যা হয় না। তাহলে তোমার আইডিতে শেয়ার করে দিত। এই যে বললাম না বন্ধু, তাই আইডি। তার মানে এটা তোমার আইডি না? না, বিশ্বাস না হলে জিজ্ঞেস করো। থাক, আর বলতে হবে না, জিজ্ঞেস করতেও হবে না। এই যে কামড় দিয়েছো, এইগুলো মানুষ দেখলে কি বলবে বলো তো? বাসায় তো এখনো মেহমান আছে, তারা দেখলে কি মনে করবে? আর তুমি যে আমারে দিছো, এখন তারা আমার কামড় দেখলে কি বলবে, কি মনে করবে? তুমি তো ওড়না দিয়ে ঢেকে রাখতে পারবে, আমি কি করব? যা খুশি করো, যাও, তোমার সাথে কথা নাই। না বলে নাই, তাতে আমার কি কামড় দিয়ে রাগ দেখায় আবার আমার উপর? হ্যাঁ, এটা বলে নীরব উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেল। মুখে মাস্ক পরে নিল যাতে কামড়গুলো খুব বেশি না বোঝা যায়। কিছুক্ষণ তমা বসে থেকে সে উঠে ফ্রেশ হয়ে মাথায় ওড়না দিয়ে বাইরে চলে গেল। তখনই নীরবের বোন নূপুর আসলো, এসে বলল, ভাইয়া আজ তো সকালে রেডি হয়ে গেছো যে? একটু কাজ আছে তাই। আব্বু তো বললো একটু বাজারে যেতে, কি জন্য? কিছু গুঁড়া মাছ কিনে নিয়ে আসতে। ঠিক আছে, টাকা নিয়ে আয়। তখন নূপুর গিয়ে টাকা নিয়ে আসলো আর নীরব তখন বাজারে চলে গেল। কিছু গুঁড়ো মাছ কিনে বাসায় দিয়ে চলে আসলো না খেয়ে পরীক্ষা দিতে। এসে হোটেল থেকে কিছু খেয়ে নিল। খেয়ে ফোন দিল নীরবের সব বন্ধুকে আসার জন্য। কিছুক্ষণ পর সাব্বির এসে বলল, তুই এত তাড়াতাড়ি আজ এসে গেলি? আর মাস্ক পরে আছিস কেন? খোল শালা। ভালো লাগছে না তাই এসে গেলাম। মাস্ক পরছি, আসার আগে মাছের বাজারে গিয়েছি তাই। ভালো কথা জানিস, আজ সকালে আব্বু আম্মু ঝগড়া করেছে, তখন আব্বু গিয়ে 2 কেজি গুঁড়া মাছ আনছে। রাগে আম্মু তো আব্বুকে বকা দিতে দিতে শেষ।
তখন আব্বু বলল বেশি কথা বললে আরও নিয়ে আসবে, তখন চুপ হয়ে গেছে। বাহ, ভালো শাস্তি তো। এটা মনে রাখতে হবে। ঝগড়া করে না পারলে 2-3 কেজি গুঁড়া মাছ এনে দিব, এইটাই তার শাস্তি। সারাদিন বসে মাছ করবে। হুম। তারপর নীরব আর সাব্বির কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর নীরবের বাকি বন্ধুরাও এসে হাজির। তারপর সবাই মিলে পরীক্ষা দিতে গেল। পরীক্ষা শেষ করে বাসায় চলে গেল। এভাবে চলে গেল কিছুদিন। নীরবের সব পরীক্ষা আস্তে আস্তে শেষ হয়ে গেল। সবগুলো পরীক্ষা ভালোভাবে দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর তোমার আব্বু আম্মু আসলো তমাকে নিতে, সাথে নীরবকেও। তারপর তমা আর নীরব গেল। সেখানে গিয়ে কিছুদিন থেকে চলে আসলো। আসার পর থেকে নীরব আর ঠিকমতো বাসায় থাকে না। মাঝে মধ্যে অনেক রাতে বাসায় ফেরে। কোথায় যায় কিছু বলে না। তমা কিছু জিজ্ঞেস করলে ঝগড়া করে, তাই তমাও কিছু বলে না। আর তমা নিজ থেকে তার ভালোবাসা জোর করে আদায় করে নেয়। নীরব তা করে না। নীরবের আব্বু আম্মু বললেও এখন কথা শুনে না ঠিক মতো। তমা প্রতিদিন বলে তাকে নিয়ে একটু ঘুরতে যেতে, কিন্তু নীরব নিয়ে যায় না। তাই তমাও আর বলে না, কিছুর আবদারও আর করে না। শুধু তার ভালোবাসা আর আদর তা জোর করে নেয়। একদিন রাতে নীরব ঘরে বসে আছে, তখনই তার আব্বু এসে বলল, শোন নীরব, তোর পরীক্ষা শেষ, বন্ধ সব। তাই আমি তোর জন্য একটা জব নিয়েছি। আগামীকাল আমার সাথে যাবি। সকালে রেডি হয়ে থাকিস। কিন্তু আব্বু, আমি এখন জব করব না। আমি এত কথা শুনতে চাই না। তোকে যেটা বললাম সেটা করবি। তখন নীরব চুপ হয়ে গেল। এটা বলে নীরবের আব্বু চলে গেল। তখনই তমা বলে উঠল, তোমাকে কিছু কথা বলার ছিল। বলো, এতে আবার অনুমতি নিতে হয় নাকি? আচ্ছা, আমাদের বিয়ে হয়েছে কতদিন? প্রায় 1.5 মাস। আচ্ছা, এর মধ্যে তুমি কি আমায় নিয়ে একবার 2 ঘন্টার জন্যও কোথাও ঘুরতে নিয়ে গেছো নিজ থেকে? এটা শুনে নীরব নিস্তব্ধ। একদম চুপচাপ হয়ে গেছে সে। সত্যি তাকে এখনো পর্যন্ত কোথাও নিয়ে যায়নি। তমা আবার বলে উঠল, বিয়ের পর থেকে এখন পর্যন্ত কিছু এনে দিছো? সাধারণ একটা আইসক্রিম বা চকলেট? নীরব তমার এমন প্রশ্ন শুনে চুপ করে রইল, কারণ সে কিছু এনে দেয়নি এখন পর্যন্ত। কোথাও ঘুরতেও নিয়ে যায়নি, তাই উত্তর দিতে পারছে না। তখন তমা আবারও বলে উঠল, আমি কি তোমার কাছে কিছু আবদার করছি? এটা ওটা এনে দাও, কিছু করি নাই। তাহলে তুমি কেন এমন করছো? বিয়ের পর থেকে নিজ থেকে একবার আদর ভালোবাসা দিছো, চুমু দিছো? বলছিলাম এক প্লেটের মধ্যে খাবো, তুমি খাইয়ে দিবে, দিছো? এইবার নীরব চুপ করে রইল, কিছু বলতে পারছে না। তখন তমা আবার বলে উঠল, কেন তুমি নিজ থেকে আদর ভালোবাসা দাও না? আমি কি কোনো অপরাধ করছি? এখন তুমি ধীরে ধীরে আরো আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। যা করছি সবই আমি জোর করে করছি। দিন শেষে যখন ভাবি এইগুলো, তখন ভেতরে খুব কষ্ট লাগে। মনে হয় আমি জোর করে সবকিছু করছি। এটা বলে তমা কান্না করতে লাগলো। নীরব চুপ করে রইল, কারণ কথাগুলো সত্যি। নীরব নিজ থেকে এখনো তাকে একবারও কিস করে দেখেনি, কোথাও ঘুরতেও নিয়ে যায়নি, কিছু এনেও দেয়নি, কিছু আবদারও করেনি। তমা তখন নীরব বুঝতে পারছে সত্যি তাকে কতটা ভালোবাসে তমা। তখন নীরব তমার চোখের পানি মুছে বলল, সরি গো, আমার সিনিয়র হেভি রোমান্টিক বউ। ঠিক আছে, এখন থেকে আমার ভালোবাসা সবটুকু তোমাকে দিব। তোমার ইচ্ছেগুলো পূর্ণ করার চেষ্টা করব। তাহলে এখন আদর করো। ঠিক আছে। এটা বলে নীরব তমাকে কাছে টেনে নিল, নিয়ে তমা ঠোঁটের সাথে এক করে দিল। তারপর আর কি, আস্তে আস্তে ইতিহাসে চলে গেল। সকালে উঠে নীরব ফ্রেশ হয়ে নিল। তারপর সবাই একসাথে খাবার খেয়ে নীরব তার আব্বুর সাথে চললো অফিসে। নতুন জব নিয়েছে সে। নীরবের আব্বু কথা বলে সব ঠিক করে দিয়ে আসলো। একটা সরকারি চাকরি, মাসে 15,000 টাকা বেতন শুরুতেই। এইভাবে চলে গেল কিছুদিন। এখন নীরব প্রতিদিন অফিসে যায়। প্রতি শুক্রবার তমাকে নিয়ে আর তার বোন নূপুরকে নিয়ে ঘুরতে যায়। প্রতিদিন তমাকে আর তার বোন নূপুরকে ফুচকা আর চকলেট এনে দেয়। এই চাচা, রিক্সাটা থামান, থামান প্লিজ। তখন নীরব তমাকে বলল, কি হলো, আবার রিক্সা থামাতে বললে কেন চাচাকে? চাচা, আপনি রিক্সা থামান, তারপর তোমাকে আমি বলছি। ঠিক আছে চাচা, রিক্সা থামান তো একটু। তখন রিক্সা থামালো। আর নীরব তখন তমাকে উদ্দেশ্য করে বলল, এখন বলো কি হয়েছে? ওই যে দেখো, রিক্সার ওই পাশে সূর্যমুখী ফুল বিক্রি করছে। আমার 2টা ফুল এনে দাও এখনই গিয়ে। তমা নীরবের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় আবদার করলো। তখন নীরব বলল, তুমি ফুল দিয়ে কি করবে? বাসায় নিয়ে তো ফেলে দাও পরে। আমার প্রিয় ফুল এটা, এনে দিবা প্লিজ। আর ফেলবো না, নষ্ট না হওয়া পর্যন্ত। রাস্তা দেখছো, মেইন রোড, এটার কতগুলো গাড়ি। এত গাড়ির মধ্যে দিয়ে গিয়ে আনতে পারবো না, অন্য কোনো দিন নিয়ে আসবো আমি। অন্য কোনো দিন নয়, আজ এখনই এনে দিবা আমায়। আচ্ছা, আমি আগামীকাল অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। কিন্তু তমা নীরবের কথা মানতে নারাজ। তারা এখনই লাগবে।
নীরবের কথা মানতে রাজি নয় এখন। নীরবের কাছে বায়না করতে লাগলো বাচ্চাদের মতো, আর বলল, আগামীকাল না, আজকে এখনই এনে দিবা। প্লিজ এনে দাও না গো, প্লিজ দাও, এনে এখনই এনে দাও। না দিলে তোমার সাথে কথা নাই, যাও তুমি পচা। এই বলে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বসে রইল। তখন নীরব বলল, বেশ ঝামেলায় পড়লাম তো বাবা, সিনিয়র বউকে নিয়ে। ঠিক আছে, নিয়ে আসছি, আর রাগ করতে হবে না, তুমি রিক্সায় বসো। এটা শুনে তো আমার খুব খুশি হলো, আর খুশিতে বলল, আচ্ছা যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। তখন নীরব রিক্সা থেকে নেমে ওভারব্রিজ খুঁজতে লাগলো, কিন্তু আশেপাশে কোনো ওভারব্রিজ নেই রাস্তা পার হওয়ার জন্য। রাস্তায় হাজারো গাড়ি দ্রুত গতিতে ছুটছে, থামার কোনো সম্ভাবনা নেই গাড়িগুলোর। রাস্তাটাও অনেক বড়, দুই ভাগে ভাগ করা। একদিকে তো গাড়ি আসছেই, আরেক দিক থেকেও গাড়ি যাচ্ছে। অনেকটা বড় রাস্তা। এ রাস্তা পার হওয়া খুব বিপজ্জনক। একটু বেখেয়ালি হলে রাস্তার মাঝে পিষে ফেলতে পারে গাড়িগুলো। এ রাস্তায় প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হয়। নীরব মনে মনে ভয় পাচ্ছে, কিন্তু তার তবুও যেতে হবে, কারণ তার বউ আবদার ধরে বসে আছে। না নিয়ে দিলেও অভিমান করে বসে থাকবে, তার কিছুই করার নেই। তখন নীরব সিদ্ধান্ত নিল এই রাস্তা পার হবে। তখন নীরব দেখলো তার থেকে একটু দূরে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তা পার হবে। তখন নীরব তাদের সাথে যাবে, তাদের কাছে যেতে লাগলো। তাই তখনই রিক্সা চালক এসে নীরবকে বলল, রিক্সা চালক ছিল একটু বয়স্ক। শোনো ভাতিজা, তুমি ওই রাস্তা পার হতে যেও না। এমনি দিনকাল ভালো না, ওই রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। তুমি অন্য কোনো দিন যদি ওপাশে যাও তাহলে ফুল নিয়ে নিও, অথবা কোনো দোকান থেকে নিয়ে নিও। কি করব বলেন চাচা, দেখেন না আবদার ধরে বসে আছে, না নিয়ে দিলে রাগ করবে। যাই হোক, গিয়ে নিয়ে আসি, ইনশাল্লাহ কিছু হবে না। ঠিক আছে। তখন নীরব যেতে লাগলো। তখন তো আমার পেছন থেকে বলে উঠলো, সাবধানে যেও, রাস্তায় গাড়ি দেখে যেও কিন্তু। তারপর নীরব ওই দুটি মানুষের সাথে রাস্তা পার হয়ে গেল। ও পাশে গিয়ে ফুলের দোকানে দাঁড়িয়ে তো আমাকে ফোন দিল আর বলল, ফুল কি দুটো নিয়ে আসবো নাকি আরো বেশি নিয়ে আসবো? তাহলে 4টা নিয়ে আসো ফুল। আমার মিষ্টি বর। হয়েছে, থাক, আর ঢং করতে হবে না, ফোন রাখো, আমি ফুলগুলো নিয়ে আসছি। নিয়ে আসো গিয়ে জলদি। তারপর ফোন কেটে দিল। তমা নীরব 4টা ফুল নিল। তারপর নীরব ফুল নিয়ে রাস্তা পার হতে দৌড়ে দিল। রাস্তার মাঝপথে যাওয়ার পর একটা ট্রাক এসে নীরবকে জোরে ধাক্কা মারলো। নীরব ছেটকে কিছুটা দূরে গিয়ে পড়লো। তখন নীরবের উপর দিয়ে আরও একটা গাড়ি যায় রাস্তার মাঝে, নিমেষেই মিশে গেল। হাতের ফুলগুলো রক্তে লাল হয়ে গেছে, রাস্তায় রক্তে লাল হয়ে গেছে। রাস্তার সাইড থেকে মানুষ চেঁচামেচি করতে লাগলো। তমা এটা দেখে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলো। তখন তমা কারো ডাকে চোখ খুলে দেখে এটা স্বপ্ন, সে নিচে পড়ে আছে। তখন তমা কান্না করতে লাগলো, এত ভয়ঙ্কর স্বপ্ন। তখন নীরবের বোন নূপুর ডাকছে। নূপুর বলল, কি ভাবি, এমন চিৎকার দিয়ে উঠলে কেন, আর কান্না করছো কেন? তমা ফুপিয়ে কেঁদে উঠল। ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি তোমার ভাইয়াকে নিয়ে। তাই বলে কান্না করতে হয়? শান্ত হন ভাবি। তমা ফুপিয়ে কেঁদে বলল, কই কটা বাজে? তখন নূপুর ফোনের টাইম দেখে বলল, রাত 2টা বাজে এখন। আমি চলে যাচ্ছি তোমার ভাইয়ার কাছে। সে কি ভাবি, আপনি না রাগ করে এই ঘরে চলে আসছেন? আপনার ফুল না এনে দেওয়ার জন্য যতদিন ফুল এনে না দেন এখানে থাকবেন বললেন। আমার ফুল লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু তোমার ভাইয়া হলেই হবে। কিচ্ছু চাই না, আর আমি গেলাম। দাঁড়ান, আপনারা হয়তো কিছু বুঝতে পারলেন না। কি হয়েছে তবে শুনুন, সব বলছি। আজ 4 দিন ধরে তমা নীরবের কাছে বায়না ধরেছে সূর্যমুখী ফুল নিয়ে আসতে, কিন্তু নীরব অফিস শেষ করে ভুলে যায়, আনতে পারে না, আর ফুল খুঁজেই পাচ্ছে না। তাই আজ নীরবের সাথে রাগ করে তমা তার বোন রুমে এসে শুয়ে থাকে, আর বলে যখন ফুল নিয়ে আসবে তখনই তার রুমে যাবে। তারপর কি আর হলো তা তো আপনারা জানেনই। এখন গল্পে ফেরা যায়। তমা দৌড়ে ফুপিয়ে কেঁদে নূপুরের রুম থেকে বেরিয়ে তাদের রুমে চলে গেল। রুমের দরজা খোলা ছিল। তখন গিয়ে দেখলো নীরব মাত্র তার ল্যাপটপ রেখে দাঁড়ালো। তখন নীরব তাকিয়ে দেখে তমা চলে এসেছে। নীরব বলল, রাগ ভেঙেছে তাহলে তোমার? আমি জানতাম তুমি আসবে। নীরব তমার দিকে না তাকিয়ে কথাগুলো বলল। তখন নীরব তাকিয়ে দেখে কাঁদছে তমা, ফুপিয়ে। তখন নীরব বলল, এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তখন তমা দৌড়ে এসে নীরবের বুকে মুখ গুজে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নীরব বলল, কি হয়েছে? আমার সিনিয়র হেভি রোমান্টিক বউটার এখন এমন করে কাঁদছে কেন? তখন তমা ফুপিয়ে কেঁদে উঠল। খারাপ স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। এই বলে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখন নীরব বলল, আরে পাগলি, তাই বলে কাঁদতে হয় নাকি? স্বপ্ন কখনো সত্যি হয় না। তুমি সারাদিন যা ভাবতে থাকবে, সবচেয়ে বেশি যেটা নিয়ে ভাববে সেটা তুমি স্বপ্নে দেখতে পারবে। ঘুমিয়ে পড়লে তোমায় হয়তো সেটা ভালো কিছু দেখাবে, নয়তো খারাপ কিছু। এটা নিয়ে চিন্তা করো না, কান্না থামাও। তোমার কিছু হলে আমি বাঁচবো না। তোমাকে বলছিলাম না ফুল আনতে? আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি হলেই হবে। তখন নীরব তমাকে জড়িয়ে ধরে বলল,
পাগলির কথার এগুলো বাদ দাও তো, কথা আর কান্না বন্ধ করো। হুম। তখন তমাকে নীরব ছাড়িয়ে চোখের পানি মুছে বলল, আর কাঁদবে না বলে দিলাম। তাহলে একটু আদর করো এখন। তখন নীরব তমার সারা মুখে কিস করলো। তখন তমা বলল, তুমি খুব কিপটে, ঠোঁটে আদর করো। তখন নীরব তমার ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে 5 মিনিট কিস করে ছেড়ে দিল আর বলল, আদর দিলাম, এখন চিন্তা বাদ দাও, চলো ঘুমিয়ে পড়ি। চলো আরেকটা কথা বলি। বলো। আমার 2টা বেবি লাগবে, তোমার মতো কিউট। তাই ঠিক আছে, তাহলে চলো কাজে লেগে পড়ি এখনই। ঠিক আছে চলো, আমিও রেডি। চলুন দেখি ইতিহাস কি। লাইট, ক্যামেরা, অ্যাকশন।